আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছে। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। আহ, সাজিন, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে আশা করি। তো আমাদের সেশনটা আমরা এখনই শুরু করে দিব। সবাইকে ধন্যবাদ সেশনে জয়েন হওয়ার জন্য। আশা করি সেশনটা সবার জন্য খুবই 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 কার্যকরী একটা সেশন হতে যাচ্ছে। যারা থিসিস রিলেটেড এবং রিসার্চ রিলেটেড কমপ্লিট গাইডলাইন চাচ্ছ, তাদের জন্য এই সেশনটা খুবই ইফেক্টিভ একটা সেশন হতে যাচ্ছে। তো আজকে আমাদের সাথে এই সেশনটা কন্ডাক্ট করার জন্য আছেন ব্র্যাক ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার সাব্বির স্যার। তো আমি হচ্ছে সেশনটা আমি সাব্বির স্যারকে বলবো কাইন্ডলি একটু সেশনটা শুরু করে দিন। ওকে স্যার, আপনাকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। প্লিজ এখন আসসালামু একটু চেক আলাইকুম করে দেখেন। এভরিওয়ান, এম আই জি। অডিবল? শোনা যাচ্ছে আমাকে? জি। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। হোপফুলি সবাই ভালো আছেন। আর রোজের টাইম চলতেছে, আপনারা হয়তো বা অনেকে তারাবির পরে আসলে জয়েন করতেছেন। থ্যাংক ইউ ফর দ্যাট। আই উইল ট্রাই টু কিপ ইট ব্রিফ। খুব ছোট্ট করে বলবো যাতে খুব বেশি আসলে বোরিং না লাগে এবং খুব দ্রুত আমরা শেষ করে ফেলতে পারি। লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন। যদি কোনো জায়গায় কথাতে একটু কেটে আসে বা স্ক্রিন দেখতে অসুবিধা হয় তাহলে একটু আমাকে ইমিডিয়েটলি জানাবেন সো দ্যাট আই ক্যান সলভ দ্যাট। ওকে। হোপফুলি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিনে একটা স্লাইড দেখতে পাওয়ার কথা। আমাকে একটু জাস্ট হ্যাঁ, কনফার্ম করবেন দেখা যে দেখা যাচ্ছে। যায়। দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে, ওকে। হ্যাঁ। থ্যাংক ইউ। সো আজকে আমাদের আসলে যে ইন্টেনশন সেটা অলরেডি আসলে ইমরুল ভাই বলছেন যে আমরা আসলে থিসিস বা প্রজেক্ট যেটাই বলেন, খুব সিম্পল ভাষায় একাডেমিক রিসার্চ নিয়ে কিরকমভাবে আগানো যায়, কিভাবে কমপ্লিট করা যায়, কি কি পাথওয়েজগুলো আছে, কোন কোন প্রবলেমগুলো জেনারেলি আমরা দেখতে পারি, ওগুলো নিয়ে আমরা কথা বলবো। সো দ্যাট ইউ ক্যান ডিসাইড অন যে আসলে এটা করলে আমি কোন পার্টিকুলার অংশটা আসলে করতে চাই, রাইট? ওকে। সো এখানে বলা হচ্ছে যে থিসিস বা প্রজেক্টের রোড ম্যাপ। ওকে। সো দুইটার মধ্যে আসলে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, ওইটা নিয়ে আমরা ফার্দার কথা বলবো আর কি। বাট বিফোর দ্যাট, এই দুইটা ব্যতীত আরও একটা পার্টিকুলার কম্পোনেন্ট আসলে আমরা বেশিরভাগ সময় করে থাকি, আমরা বিভিন্ন কোর্সে আসলে এটা করি। আহ, এটাকে আমরা কাইন্ড অফ লাইক বলতে পারি শ্যাডোয়িং আর কি, রাইট? সো আমরা এই শ্যাডোয়িং করে ওইটাকে আমরা প্রজেক্ট হিসেবে জেনারেলি প্রেজেন্ট করতে পছন্দ করি। সো শ্যাডোয়িং বিষয়টা অনেক সিম্পল। সেটা হচ্ছে যে লেটসে আপনি আহ, কোনো একটা কোর্সে হয়তো বা আপনার ফ্যাকাল্টি একটা কোনো প্রজেক্ট আপনাকে হয়তো বা দেখালো যে আচ্ছা ঠিক আছে, উই হ্যাভ এ ডেটা সেট, উই হ্যাভ সাম মডেলস, আমরা এই সার্টেন সেট অফ প্রি প্রসেসিং করলাম, দেন এইরকম একটা আউটপুট আসছে, রাইট? অ্যান্ড ওই সেম বিষয়টাই আপনি বাসায় ট্রাই করলেন, ওই সেম জিনিসটাই করলেন এবং সিমিলার ধরনের আউটপুট পেলেন, রাইট? সো কাইন্ড অফ লাইক উনি যেটা করছে ওইটাই কাইন্ড অফ লাইক আপনি পুরোপুরি মিরর করছেন, শ্যাডো করছেন, করে একটা কিছু আউটপুট জেনারেট করছেন, রাইট? সো রিপ্রোডিউসিবিলিটি বলি আমরা অনেক সময়। সো রিসার্চ বা প্রজেক্ট যে কোনো কিছুতে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আপনি যখনই একাডেমিক যে কোনো কাজকে আসলে এরকমভাবে সাবমিট করবেন কোথাও ফর অ্যাকসেপ্টেন্স, তারা এক্সপেক্ট করবে যে এই পার্টিকুলার কাজে রিপ্রোডিউসিবিলিটি আছে, রাইট? সো কেন এটা ইম্পর্ট্যান্ট একটু বলে তারপর আমি মেন ইয়েতে যাই। সেটা হচ্ছে লেটসে আপনি এমন কিছু একটা বিল করছেন যেটা দিয়ে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করা যায়। ওকে। সো যেহেতু একটা প্রবলেম সলভ করা যায় তার মানে অনেকে এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে বা ইউজ করার ট্রাই করবে, রাইট? ইউ ক্যান থিঙ্ক অফ এ মেডিসিন আর কি, রাইট? সো এখন মেডিসিনে আপনি ফর্মুলা দিলেন, অ্যান্ড দেখা গেল যে এই ফর্মুলা দিয়ে মেডিসিন বানানো যায় না, দেন তাহলে এটাকে আর ইউটিলাইজ করা যাচ্ছে না ফার্দার, রাইট? সেরকম সিমিলারলি একটা সিস্টেম আপনি বানাইছেন, একটা প্রবলেম আপনি সলভ করছেন উইথ সাম কম্পোনেন্ট, যেখানে হয়তো বা কম্পিউটার সায়েন্সের এই টুলসগুলো ইউটিলাইজ করা হয়েছে। তো এখন এইটাকে যদি ফার্দার অন্য যে কেউ আপনি যে সিস্টেমটা বলে দিয়েছেন ওই সিস্টেম ফলো করে স্টেপ বাই স্টেপ যদি রিপ্রোডিউস না করতে পারে, তাহলে আলটিমেটলি আপনি যে পার্টিকুলার সিস্টেমটা প্রোভাইড করছেন সেটা প্রপারলি কাজ করে না। সো এই জন্যই রিপ্রোডিউসিবিলিটি ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর ফর অ্যানি রিসার্চ যেটা আপনি করতেছেন। সো আপনাকে এন্ড অফ দ্য রিসার্চ এটা এনশিওর করতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমার পার্টিকুলার যে সলিউশনটা আমি দিলাম, যে
সিস্টেমটা আমি বিল্ড করলাম, এটা রিপ্রোডিউসিবিলিটি আছে, রাইট? ওকে। সো এখন আসি, আজকে আমরা টোটাল 6টা ফেজ দেখব। এই 6টা ফেজকে আমরা জেনারেলি খুব কমনভাবে 4টা ফেজ হিসেবে জানি। 2টা অ্যাডিশনাল ফেজ আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব, যেগুলো আসলে আমরা যখন বলতেছি যে টপিক টু পাবলিকেশন, মানে আপনি লেটস সে পাবলিকেশন বা পাবলিকেশনের জন্য সাবমিট করা পর্যন্ত যে পাথওয়ে, ওইটা ডিসকাস করতে আরও 2টা অ্যাডিশনাল স্টেপ আমরা নিয়ে আসবো। আর ফার্স্টের এই যে 4টা স্টেপ, এটাকে আমরা খুব সুন্দরভাবে 3টা সেপারেট সেগমেন্টে ভাগ করতে পারি। সো এই 3টা সেপারেট সেগমেন্টকে আপনি যখন আলাদা আলাদাভাবে কমপ্লিট করবেন, তখন আপনি বলতে পারেন যে একটা প্রজেক্ট বা থিসিসের জন্য ইউ আর ইন দ্য এন্ড ওয়ে আর কি, একদম লাস্টে চলে গেছেন। সো অনেকেই যারা একাডেমিক থিসিস বা রিসার্চ করছেন, সেটা আন্ডার গ্র্যাডের জন্য হোক বা অন্য যে কোনো পারপোজে হোক, তারা মোটামুটি এই পার্টিকুলার পাথওয়ের সাথে অনেকটা পরিচিত। হয়তো বা কোনো কোনো জায়গায় হয়তো বা আপনি অন্যভাবে শিখছেন, আমি অন্যভাবে দেখাবো, বাট ইউ আর কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দিস। এখন উই ফ্যামিলিয়ার পাথেই কিছু কিছু জায়গায় আসলে আমরা কমন মিস্টেক করে থাকি, যেগুলো আজকে আমরা একটু হাইলাইট করার ট্রাই করব, রাইট? আচ্ছা, সো ফার্স্টেই লেটসে আপনাদের কাছ থেকে আমি জাস্ট একটু অল্প জাস্ট চ্যাটে বললেই হবে, যে আমি শুনতে চাই যে একটা রিসার্চ যখন আপনি চিন্তা করতেছেন যে আমি একটা রিসার্চ করব, সো হোয়াট শুড বি ইয়োর ফার্স্ট থিঙ্কিং? মানে আপনি ফার্স্টে কি নিয়ে চিন্তা করবেন? সো ইজ ইট টাইটেল, ইজ ইট ডেটা সেট, ইজ ইট মেথড, কোনটা? সো একজন বলছেন হলো টপিক, অন্য কারো কোনো মতামত আছে যে আর কি হইতে পারে? টপিক সিলেকশন, ওকে ওকে। প্রবলেম, প্রবলেম এর সলিউশন, ওকে। প্রবলেম, ইয়েস। সো কাইন্ড অফ লাইক ইয়েস, আমরা অনেকটাই মোটামুটি জানি যে আমাদের ফার্স্টে কী নিয়ে চিন্তা করতে হয়। সো আমি এটাকে আরেকটু সহজভাবে বলি। সো টপিক না বলে আমরা বলতে পারি যে একটা প্রবলেম আসলে আমরা ইনিশিয়ালি ডিসাইড করতেছি, যে প্রবলেমটা ওর্থ সলভিং, রাইট? এখন আমাদের ডে টু ডে লাইফে তো অনেক প্রবলেমই আছে, রাইট? সব কিছুকে আমরা হয়তো বা সলিউশন আসলে চাইও না বা করতেও চাই না। আবার কিছু কিছু প্রবলেম আছে যেগুলো দেখা দিলে আমরা ইমিডিয়েটলি এটা সলিউশন চাই, রাইট? যে না, এটা সলিউশন করতেই হবে, তাছাড়া আমি আমার ডে টু ডে লাইফ যেটা, এটা আসলে হ্যাম্পার হচ্ছে। সো আপনি প্রবলেম যখন এরকম সিলেক্ট করবেন, ইউ থিঙ্ক অফ দিস, যে আসলে প্রবলেমটা কি সলিউশন করা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিছু কিনা, এবং এটা সলিউশন করলে আমি কাউকে হেল্প করতেছি কিনা। তার মানে এমন কোনো জনগোষ্ঠী আছে কিনা, সোসাইটিতে এমন কেউ আছে কিনা যে আসলে এখান থেকে হেল্প পাবে। এখন লেটসে এই নাম্বারটা অনেক কম হলে ইটস টোটালি ফাইন, কারণ অনেকগুলো রিসার্চ কিন্তু আমরা যেটাকে বলি হলো গিয়ে যে স্পেশাল যে মানুষজন আছে, যারা তো বিভিন্ন অ্যাসপেক্টে চ্যালেঞ্জ, রাইট? তাদের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য কিন্তু আমরা বিভিন্ন কাজ করি। সো ওগুলোতে কিন্তু যাদের জন্য আমরা প্রবলেম সলভ করতেছি তারা খুব স্বল্প, রাইট? বাট স্টিল ইটস ইম্পর্টেন্ট কিন্তু, তাই না? সো একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সনের জন্য আপনি এডুকেশনকে সহজলভ্য করার জন্য কিছু একটা টুলস নিয়ে আসলেন, কোনো একটা সলিউশন নিয়ে আসলেন, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। যদিও এটা জাস্ট 2জন বা 4জন মানুষকে হয়তো বা আপনার পরিচিতদের মধ্যে হেল্প করবে, অথবা একটা কান্ট্রিতে 100 বা 200 পিপলকে হেল্প করবে, দ্যাটস ইট, আর কেউ না। বাট স্টিল ইটস ইম্পর্টেন্ট। সিমিলার কনসেপ্ট আসতে পারে ইন্ডিজিনাস পিপল, অধিবাসী বা অভিবাসী যাদেরকে আমরা বলি, রাইট? দে ফেস এ লট অফ প্রবলেম, কারণ আপনি একটা কান্ট্রির মেজর জনগোষ্ঠী হিসেবে যে অ্যাডভান্টেজগুলো পান, তারা কিন্তু অ্যাডভান্টেজগুলো পায় না। তার মানে তাদের অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। তাদের, আপনি ডে টু ডে লাইফের যে টেকনোলজি ইউজ করতেছেন, আপনার কাছে এটা যতটা ইউজ দেখা যাবে, তাদের কাছে এটা একটা গোলকধাঁধার মতো অবস্থা, রাইট? সো তাদের জন্য যখন আপনি একটা সলিউশন নিয়ে আসতেছেন, ইটস এ বিগ ডিল, ঠিক আছে? তো আমরা অনেক সময় চিন্তা করি যে মনে হয় আমাকে একটা পপুলার খুব ওয়েল নোন প্রবলেম সলভ করতে হবে। ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু সলভ সামথিং যেটা আসলে একজন মানুষের হলেও খুব রিয়েল একটা প্রবলেম সলভ করবে। ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্টেই তাহলে আসি যে আহ, এই যে প্রবলেম বা টপিক সিলেকশন আর কি, এখানে আসলে স্টুডেন্টরা কোথায় স্ট্রাগল করে বা কমন মিস্টেকগুলো কি কি হয়, রাইট? সো আমরা যেটা ফার্স্টেই চিন্তা করি সেটা হচ্ছে যে উই থিঙ্ক অফ মডেল। আচ্ছা, আমি মেশিন লার্নিং বেসড একটা প্রজেক্ট করতেছি, রাইট? বা ডিপ লার্নিংয়ের প্রজেক্ট করতেছি, ইমেজ ক্লাসিফিকেশনের প্রজেক্ট করতেছি, বা এইসিআই বা সিকিউরিটির প্রজেক্ট করতেছি, রাইট? বাট ইজ দ্যাট দ্য রাইট ওয়ে? না, রাইট? আপনারা অলরেডি বলছেন যে না, ফার্স্ট কাজ হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করা, প্রবলেমটাকে প্রপারলি ডিফাইন করা, রাইট? এখন যখন প্রবলেম ডিফাইন করতেছি, তখন কিন্তু আমি স্টিল জানি না এই প্রবলেমের সলিউশন কোন পাথওয়ে হবে, এটার ডেটা সেট লাগবে কিনা, ডেটা সেট লাগলে ডেটা সেটটা কীরকম হবে, রাইট? সো যখন আমি এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হব, তখন তো আসবে আমার মডেল বা কোন পার্টিকুলার সিস্টেম আসলে আমাকে বিল্ড করতে হবে, রাইট? সো ফার্স্টে যদি আমি চিন্তা করি যে না, আমি মেশিন লার্নিং একটা সলিউশন চিন্তা করতেছি বা এআই নিয়ে কাজ করতেছি, ইটস নট লাইক দ্যাট, রাইট? সো এইটা আসলে পরে আসবে যে আপনি আসলে এআই এর কোন পার্টিকুলার ফিল্ডের
অ্যাসপেক্টে কাজ করতেছেন। এখন আপনার কাছে মনে হলো যে না, আমি তো আসলে মেশিন লার্নিংয়ে শুধু ভালো পারি, বা আমি শুধু ডিপ লার্নিংটা পারি, আমি তো লেটস এইসিআই পারি না বা সিকিউরিটি পারি না, তাহলে ওই ধরনের কাজটা আমি করতে চাই না। সো আপনার ইনিশিয়াল প্রবলেম সিলেকশনে হয়তো বা আপনি কিছুটা তখন কি বলবো যে, ইনস্টেড অফ থিঙ্কিং যে আমার কাছে ফুল ওশনটা আছে, আপনি হয়তো ওশনের একটা অ্যাসপেক্ট চিন্তা করে নিলেন যে আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এই ধরনের প্রবলেমগুলো নিয়ে চিন্তা করবো, রাইট? সো আমাদের ইনিশিয়ালি যে প্রবলেমটা হয়, সবচেয়ে বেশি প্রবলেম যেটা স্টুডেন্টরা মধ্যে আমরা দেখি, বা যারা রিসার্চ করতেছে আর্লি রিসার্চার তাদের মধ্যে, সেটা হচ্ছে যে স্কোপটা অনেক ব্রড হয়। রং বলবো না আমি, ব্রড স্কোপ, রাইট? এখন ব্রড স্কোপ কি একটু পরে আমরা আসতেছি, তখন বুঝতে পারবেন। একটা এক্সাম্পল দিব আমি। বাট খুব সিম্পল একটা সলিউশন হচ্ছে যে আপনি চিন্তা করলেন যে আমি এসভিএম দিয়ে একটা প্রবলেম সলভ করতেছি, দ্যাটস এ ব্রডার স্কোপ। কিংবা আপনি বললেন যে আমি মেডিকেল ডোমেনের একটা প্রবলেম সলভ করব। এখন মেডিকেল ডোমেন যখন আপনি বলতেছেন, দেয়ার আর থাউজেন্ডস অফ প্রবলেমস, রাইট? সো আপনি যখন বলতেছেন যে এআই সলিউশন ফর মেডিকেল ডোমেন, এই টপিকটা আপনি শুনলেই বুঝবেন যে এআই সলিউশন কোন ধরনের এআই সলিউশন। মেডিকেল ডোমেন, মেডিকেল ডোমেনের কি, রাইট? যখনই আপনি পার্টিকুলার টপিকের ওই পার্টিকুলার কিওয়ার্ডগুলো নিয়ে আরও কোশ্চেন্স করতে পারবেন, তখন মনে করতে হবে যে আমার স্কোপটা আইদার রং হয়েছে অথবা টু ব্রড হয়েছে। যখন স্পেসিফিক কোশ্চেন আর করা যাবে না, কিংবা করলে ওইটার অ্যান্সার পাওয়া যাচ্ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার স্কোপটাকে ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারছি, রাইট? আরেকটা জায়গায় আমরা স্ট্রাগল করি, সেটা হচ্ছে যে আমি ওই যে তিনটা পার্টিকুলার বললাম, রাইট? একটা হচ্ছে রিসার্চ, একাডেমিক রিসার্চ, আর একটা হচ্ছে থিসিস, সরি, প্রজেক্ট, রাইট? আর আরেকটা হচ্ছে যে শ্যাডোয়িং বলেন বা রেপ্লিকেট করা বলেন একটা পার্টিকুলার এক্সিস্টিং সিস্টেমকে, রাইট? সো এই তিনটার মধ্যে আমরা অনেক সময় মিক্স ম্যাক্স করে ফেলি, রাইট? সো এই তিনটার বেসিক ডিফারেন্সটা বলি, তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। সো যখন আমরা রিসার্চ বলতেছি বা থিসিস বলতেছি, একাডেমিক রিসার্চ বা থিসিস, তখন এটার প্রিরিকুইজিট হচ্ছে এইটার ক্লিয়ার নোভেলটি থাকতে হবে, ইউনিক কন্ট্রিবিউশন থাকতে হবে, রাইট? সো এই নোভেলটি বলতে বা কন্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝতেছি? সো লেটস, আপনি একটা সিস্টেম বা একটা প্রবলেম সলভ করতেছেন, এবং ইউ হ্যাভ টু এনশিওর যে সলিউশনটা আপনি দিচ্ছেন, এই সলিউশনের কোনো একটা অ্যাসপেক্ট ইউনিক, রাইট? সেটা ডেটা সেট হইতে পারে, সেটা মডেল হইতে পারে, সেটা আপনার ওভারঅল অ্যাপ্রোচ হইতে পারে, রাইট? যে কোনো কিছুই হোক, এটা নোভেল বা ইউনিক হইতে হবে, যেটা অলরেডি কেউ করে আসে নাই, ঠিক আছে? সো তার মানে থিসিস একটা নোভেলটি বা ইউনিক কন্ট্রিবিউশন আপনার কাছ থেকে এক্সপেক্ট করো, রাইট? নাও লেটস টক অ্যাবাউট প্রজেক্ট। প্রজেক্টের ক্ষেত্রে কি হয়? সো প্রজেক্টে এই জায়গাটাই আমরা একটু স্টেপ ডাউন করে ফেলতেছি, ঠিক আছে? প্রজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে there can be some contribution, but it hasn't have to be unique. It can have some novelty, but that's a not mandatory thing আর কি, ঠিক আছে? সো প্রজেক্টের ক্ষেত্রে বলতেছে ইউ পিক এ এক্সিস্টিং প্রবলেম, আপনি অলরেডি কোনো একটা প্রবলেম বা সলিউশন আছে, এটাকে আপনি নিয়ে আসলেন বা সিলেক্ট করলেন, এবং এইখানের কিছু অ্যাডভান্সমেন্ট নিয়ে আসলেন, ঠিক আছে? সো দেখা গেল কেউ একজন লাং ক্যান্সার ডিটেকশন সিস্টেম বিল্ড করছে, বাট অনলি উইথ লেটস সে টু মডেলস। আপনি এখানে আরও চারটা মডেল নিয়ে আসলেন, এই স্মল অ্যাডিশন। সাথে আপনি কি করলেন, আপনি একটা সিস্টেম বিল্ড করলেন, যে সিস্টেমটা ইউজার ইন্টারাকশন ইজিয়ার করে। তার মানে আপনি তো একটা মডেল রান করতেছিলেন, মডেল থেকে সার্টেন কিছু রেজাল্ট পাচ্ছিলেন, ওয়ান টু ওয়ান যে সলিউশন, লেটসে কেউ একজন একটা ইমেজ দিল, এখান থেকে লাং ক্যান্সার আছে নাকি নাই, এরকম একটা ইন্টারাক্টিভ ওয়েবসাইট আপনি বানাইতে পারেন বা অ্যাপ বানাইলেন। দিস ইজ অ্যানাদার অ্যাডিশন, রাইট? এই যে দুইটা অ্যাডিশন, এক্সট্রা কিছু মডেলস হয়তো বা অ্যাকুরেসির একটু অ্যাডভান্সমেন্ট, আর সাথে ওই যে অ্যাডিশনাল একটা অ্যাপ বা সিস্টেম আপনি বিল্ড করলেন, যেটার মাধ্যমে যে কেউ এই পার্টিকুলার সিস্টেমটা ইউজ করতে পারবে, রাইট? এই দুটো অ্যাডিশন, দিস ইজ এনাফ ফর প্রজেক্ট, বাট দিস ইজ নট এনাফ ফর থিসিস বা রিসার্চ, একাডেমিক রিসার্চ যেটা বলতেছে, রাইট? দুইটা ডিফারেন্স হোপফুলি বোঝা গেছে। তাছাড়া আমি ফিউচারে আরো কিছু এক্সাম্পল দিব। আর একটা হচ্ছে রেপ্লিকা, যেটা আমি বলতেছি যে শ্যাডোয়িং করা, রাইট? তো সেক্ষেত্রে আপনি ক্যাগেলে হয়তো বা একটা পার্টিকুলার সলিউশন দেখলেন একটা পার্টিকুলার প্রবলেমে, এই সেম জিনিসটা আপনি আপনার নিজের সিস্টেমে, আপনার কম্পিউটার বা পিসি বা যেখানেই হোক, আপনি এটাকে ফুললি রেপ্লিকেট করতে পারতেছেন। ওই সিমিলার ডেটা সেট, ওই সিমিলার অ্যাপ্রোচ, ওই সিমিলার মডেলসগুলো অ্যাপ্লাই করে আপনি সিমিলার রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন। দ্যাটস বেসিক্যালি শ্যাডোয়িং। সো আমরা এই যে থার্ড পোর্শন যেটাকে বললাম, এটাকে আমরা প্রজেক্ট হিসেবে কনসিডার করি। সেকেন্ডে যেটাকে আমি প্রজেক্ট বললাম, এটাকে আমরা থিসিস হিসেবে কনসিডার করি। তার মানে আমরা অ্যাকচুয়ালি থিসিস পর্যায়ে আসলে খুব অল্প সংখ্যক মানুষ আসলে যেতে পারে, এবং যারা যেতে পারে তারা দেখা যাচ্ছে থিসিস কমপ্লিট করে বা একাডেমিক রিসার্চ কমপ্লিট করে
পাবলিকেশন পর্যন্ত যেতে পারে। কারণ পাবলিকেশনের প্রিরিকুইজিটই হচ্ছে ইউ হ্যাভ টু প্রেজেন্ট সামথিং নোভেল, ইউ হ্যাভ টু প্রেজেন্ট সামথিং ইউনিক, রাইট? সো যখন আমরা আহ, আগে থেকে ওই প্ল্যানিং নিয়ে না থাকবো যে আমাদের ইউনিক কিছু কন্ট্রিবিউশন লাগবে, আমাদের নোভেলটি কিছু নিয়ে আসতে হবে, তখন কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে, লাস্টের 1 মাস বা লাস্টের 15 ডেজে আপনি ওইটা নিয়ে আসতে পারবেন না আপনার ওভারঅল 1 ইয়ারের কাজে, রাইট? বা 6 মান্থের কাজে। সো ওই জায়গাটা আগে থেকে প্ল্যানিং করতে হয়। যখন আপনি আগে থেকে প্ল্যানিং করতেছেন যে আমি থিসিস করব, সো ইউ হ্যাভ এ প্রি রিকুইজিট, এখানে নোভেলিটি থাকতে হবে, এখানে ইউনিকনেস থাকতে হবে, রাইট? তখন অনেকটাই ইজিয়ার হয়ে যায়, রাইট? সো এই সিস্টেমেটিক ওয়েতে চিন্তা করাটা ইম্পর্টেন্ট যখন আমরা ইনিশিয়ালি টপিক চিন্তা করতেছি বা প্রবলেমটাকে ডিফাইন করার ট্রাই করতেছি, রাইট? আচ্ছা, সো এখন আসি ফুল পাইপলাইনটা নিয়ে কথা বলে। ওকে, সো আমরা যখন একটা, আমি থিসিস নিয়ে বলতেছি, সো থিসিস ইন পার্সপেক্টিভ অফ প্রজেক্ট আপনিও চিন্তা করে নেবেন, বিকজ প্রজেক্টের ক্ষেত্রে বললাম ইটস এ ইজিয়ার গো, যেখানে আপনাকে নোভেলটি বা ইউনিক কন্ট্রিবিউশন নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। সো যখন আমি প্রজেক্ট বা থিসিস বা রিসার্চ যে কোনো একটা বলতেছি, আমি সিমিলার জিনিসকে ফর নাও এই পার্টিকুলার সেশনে মেনশন করতেছি, রাইট? বা ইন্ডিকেট করতেছি। জাস্ট আমরা ওই যে শ্যাডোয়িংটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো বলছিলাম যে টোটাল 6টা ফেজ নিয়ে আমরা কথা বলবো, দিজ আর দ্য 6 ফেজ, রাইট? সো এর মধ্যে দেখেন, প্রথম 4টার সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত, যারা অ্যাটলিস্ট আন্ডার গ্র্যাডের থিসিস করছেন বা রিসার্চের সাথে কোনোভাবে ইনভলভ ছিলেন, রাইট? সো ফার্স্টের ফেজটা আপনারা সবাই মোটামুটি এটার সাথে পরিচিত ছিলেন, যে টপিক প্লাস স্কোপ আমরা সিলেক্ট করব। সেকেন্ডটা হচ্ছে লিটারেচার রিভিউ, কেন কিভাবে করব আমি আসবো এটাতে। থার্ড হচ্ছে ডেটা প্লাস মেথড, অনেক সময় অনেক রিসার্চের ডেটা থাকে না, সেই জায়গায় মেথডটা ইম্পর্টেন্ট, ইউ ফোকাস অন দ্য মেথড। অনেক জায়গায় ডেটা থাকে, ডেটাতে ফোকাস করবেন। অনেক সময় ডেটাকে আমরা কালেক্ট করি, কালেকশন ফেজের ক্ষেত্রে আরও কিছু বিষয় অ্যাডিশনাল ভাবে চলে আসে, যদি এক্সিস্টিং ডেটা ইউজ করি তাহলে অত কিছু আসলে মাথায় রাখতে হয় না, কিছু জিনিস কমে যায় এখানে। ফেজ 4 হচ্ছে বিল্ড অ্যান্ড ইভ্যালুয়েশন, আমরা এখানে এসে স্টপ হয়ে যাই, ডান। সো ফর প্রজেক্ট দ্যাট পার্টিকুলার ফেজ ইজ এনাফ, কিংবা ওই যে শ্যাডোয়িং, ওই পার্টিকুলার ফেজ পর্যন্ত আসে ইজ এনাফ। বাট আপনি যদি কমপ্লিট থিসিস বা রিসার্চ করতে চান তাহলে বাকি 2টা ফেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবং আমরা এক্সপেক্ট করবো যে আপনি এই 2টা ফেজকেও সেম ইম্পর্টেন্স দিবেন উইথ দ্য ফার্স্ট 4। যদিও আমরা ফার্স্ট 4কে বলতেছি দ্য মেজর ওয়ানস, বাট পরের দুটো আসলে সিমিলার ইম্পর্টেন্স আসলে বহন করে, রাইট? আচ্ছা, তো এখন কমন মিস্টেক আমরা যেটা করি, অনেকে আমরা করে আসছি এবং কন্টিনিউয়াসলি করতেছি, সেটা হচ্ছে যে আমরা এই যে ফেজ 1, 2 এবং 3 আছে, এই যে 3টা ফেজ, 1, 2, 3, এই 3টা ফেজকে আমরা স্কিপ করে ডিরেক্টলি ফেজ 4-এ যাই। আমরা কিন্তু ফেজ 4 নিয়ে অনেক কাজ করি, আমরা ডিরেক্টলি মডেল বিল্ড করি, ইভ্যালুয়েট করি এবং এটাকে প্রেজেন্ট করি, সেটা রিপোর্ট আকারে হোক, প্রেজেন্টেশন আকারে হোক, রাইট? আমরা ফার্স্টের 3টা নিয়ে খুব একটা বেশি টাইম স্পেন্ড করি নাই। বাট দ্য ওয়ারিসাম থিং ইজ যে আমাদের ফার্স্টের 3টা ফেজে বেশি সময় স্পেন্ড করা উচিত, অ্যাটলিস্ট 70% অফ দ্য টাইম। অ্যান্ড দেন ফেজ 4-এ আমরা ওই যে বাকি 30% টাইম আসলে স্পেন্ড করলে ইজ মোর দেন এনাফ। বাট আমরা জাস্ট এটাতে ফোকাস করি দেখে অন্যগুলা আমরা খুব অল্প করে টাচ করে আসি। ওকে, আচ্ছা, সো এখন তাহলে আমরা নেক্সট টাইম যখনই এই ধরনের কিছুতে যাবো, একাডেমিক রিসার্চের কিছু করব, তখন আমরা এনশিওর করব যে এই 4টা ফেজ অ্যান্ড দেন তারপরে এই যে বাকি 2টা ফেজ, এগুলো সবগুলো আমরা আলটিমেটলি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতেছি, এবং এমনভাবে কমপ্লিট করতেছি যে এটাকে বলা হচ্ছে যে ক্লোজ ডোর সিস্টেমে। তার মানে আপনি ফেজ 1 কমপ্লিট না করলে ইউ ক্যান নট এন্টার টু ফেজ 2। ইফ ইউ ক্যান নট কমপ্লিট ফেজ 2, ইউ ক্যান নট এন্টার টু ফেজ 3। এরকমভাবে যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে আপনার ওভারঅল সিস্টেমেটিক যে অ্যাপ্রোচ যেটা এখানের মাধ্যমে নিচ্ছেন, এটার মাধ্যমে দেখবেন যে কাজগুলো অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে, এবং আপনি ওই যে যে মাইলস্টোনগুলো কমপ্লিট করার জন্য চিন্তা করছেন, এগুলো খুব ইজিয়ার হয়ে যাচ্ছে টু কমপ্লিট আর কি। ওকে, আমি কিছু অল্প কিছু কোশ্চেন্স বা কমেন্টস দেখতেছি, আমি ট্রাই করব যে সেশনের শেষে যে ওগুলোকে একসাথে অ্যাড্রেস করা, ঠিক আছে? তাছাড়া সেশনটা আরও বেশি লেন্দি হয়ে যাবে। সো আপনারা যে কোনো কোশ্চেন বা কোয়েরিজ স্পেসিফিক কোনো জায়গায় যদি থাকে, ওইটা জাস্ট মেসেজে দিয়ে রাখেন, আমি লাস্টে ওগুলোকে অ্যাড্রেস করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, সো ফার্স্টেই আসি যে ফেজ 1 যেটা, যে টপিক প্লাস স্কোপ, রাইট? সো স্কোপের বিষয়ে আমি প্রিভিয়াসলি এক্সাম্পল দেওয়ার সময় বলছিলাম যে নতুন আরও একটা এক্সাম্পল আমি দেবো, এই এক্সাম্পলটা একটু দেখেন। তো আমি বলতেছি যে মেশিন লার্নিং ইন হেলথ কেয়ার, এরকম একটা সিমিলার এক্সাম্পল আমি দিচ্ছিলাম। সো দিস ইজ দ্য ব্রডার এরিয়া, আপনি একটা টপিক যদি এরকম সিলেক্ট করেন, ন এখন ন্যারো ডাউন কিরকম ভাবে করা যায়, রাইট? সো ন্যারো ডাউন আমরা এখানে 2টা অ্যাসপেক্টে করতে পারি, যেহেতু 2টা কোশ্চেন আমরা এখানে করতে পারতাম, যে মেশিন লার্নিং বলতে আমি কোন মেশিন লার্নিং এর কথা বলতেছি, হেলথ কেয়ার বলতে হেলথ কেয়ার স্পেসিফিক কি বলতেছি, রাইট? সো একটা জায়গায় আমরা ন্যারো ডাউন করছি, এখানে দেখেন ফার্স্টে এটা কি বলতেছি, আমরা ডোমেইন ন্যারো ডাউন করছি, রাইট? সো আমাদের ডোমেইনটা ছিল হেলথ কেয়ার, রাইট? সো এটা একটা মজার বিষয় যে আমরা কম্পিউটার সায়েন্সের রিসার্চাররা সবসময় হলো মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ করি, তার মানে মাল্টিপল ডোমেইন ইনভলভ থাকে।
এখানে একটা অ্যাডভান্টেজ হলো প্রত্যেকটা ডোমেইনেরই ক্যালকুলেটিভ পোর্শনটা প্রয়োজন পড়ে, ঠিক আছে? সো আমরা কিন্তু ফোকাস করি ওই জায়গাতে, আমাদের কিন্তু অন্যান্য যে ডোমেনগুলো এটার সাথে ইনভলভ ওগুলো নিয়ে কিন্তু খুব একটা নলেজ থাকে না। ওকে, ডোমেন নলেজ থাকে না। সো আমরা এক্সপেক্ট করি যে ওই রিলেটেড যে নলেজগুলো এগুলো অলরেডি হলো কি যে এক্সিস্টিং যে ম্যাটেরিয়ালস আছে এখান থেকে, যেটা দ্যাট উইল বি এনাফ, অর আমরা এরকম কোনো এক্সপার্টের আসলে হেল্প নিই, রাইট? যেমন মেডিকেল ডোমেনের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের মেন যে জায়গাটা আসলে অন্যান্য ডোমেনের সাথে ইয়া লাগে, কি বলবো যে ওই ডোমেইন এক্সপিরিয়েন্সটা প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে ডেটা সেটের ক্ষেত্রে, রাইট? ডেটা সেটের স্পেসিফিক ভাবে বললে হচ্ছে যে অ্যানোটেশনের ক্ষেত্রে। এখন কোনটা লাং ক্যান্সারের রোগীর ইমেজ, এক্স রে ইমেজ, আর কোনটা হলো রেগুলার রোগীর এক্স রে ইমেজ, এটা কিন্তু আপনি ডিসাইড করে দিলে হবে না, রাইট? বিকজ ইউ আর নট এ ডোমেইন এক্সপার্ট, মেডিকেল এক্সপার্ট কিন্তু আপনি না। তাহলে এটা একজন মেডিকেল এক্সপার্টকে দিয়ে করাইতে হবে, রাইট? সো এই জন্যই আমরা কিছু কিছু ক্ষেত্রে ডেটা সেট সিলেকশনের ক্ষেত্রে খুব বেশি কি বলবো উচ্চাকাঙ্ক্ষী হইতে পারি না যে আমরা নিজেরাই ডেটা কালেক্ট করব, কারণ ওই জায়গায় আমাদের ওই যে ডোমেইন এক্সপার্ট আমরা আবার কই থেকে পাবো? একজন ডক্টর কই থেকে আসবে? আমাদেরকে টাইম দিবে না, তাই না? তো এই জন্য এক্সিস্টিং ডেটা সেট যেটা অলরেডি অ্যানোটেট করা একজন এক্সপার্টকে দিয়ে এটাকে আমরা ইউটিলাইজ করি, তাহলে ওই যে ডোমেইন এক্সপার্টের যে নিডটা ছিল ওইটা আর আমাদের থাকলো না, তাই না? সো এইটা নিয়ে আমরা পরে ফার্দার ডেটা সেটে আসলে কথা বলবো। সো এখানে ডোমেন নেড়ে ডাউনে আমরা বলছি যে আর্লি সেপসিস ডিটেকশন ইন আইসিইউস। সো আইসিইউ এর ক্ষেত্রে অনেকের ওই যে ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে কোনো একটা ধরনের প্রবলেম হয়তো বা হয়ে যেতে পারে, রাইট? সো সেপসিস ধরনের প্রবলেম আর কি। সো ওইটাকে আমরা লেটসে প্রবলেম হিসেবে ডিটেক্ট করছি। এখন যখন আপনাকে জিজ্ঞেস করবে যে হেলথ কেয়ারের কি, ইউ নো দ্য অ্যান্সার, রাইট? যে আর্লি সেপসিস ডিটেকশন আবার কোথায়? আইসিইউ এনভায়রনমেন্টে, রাইট? ওকে, নাও আরও যদি স্পেসিফিক করতে আসি, তখন ওই যে আমাদের ইনিশিয়াল যে ব্রডার এরিয়া নিয়েছিলাম, আমাদের যে টুল বা মেথোডোলজি ডিসাইড করছিলাম, ওইটাও কিন্তু কি ছিল ইনিশিয়ালি? ইট ওয়াজ ব্রডার আর কি, রাইট? জেনেরিক ছিল। সেটাকে আমরা আরেকটু ন্যারো ডাউন করে নিয়ে আসি। কি বলতেছি আমরা? যেমন এলএসটিএম আর এক্সিবুস্ট এই দুটো মডেলের জন্য স্পেসিফিকলি একটা পার্টিকুলার ইন্টারভেনশন বা একটা টাইম পিরিয়ডের জন্য আসলে এটাকে প্রেডিক্ট করতে চাচ্ছি, right? আরও বেশি ন্যারো ডাউন হয়ে গেছে। নাও ইউ নো যে আপনার সিস্টেম কিসের উপর বিল্ড হবে, রাইট? কোন মডেলসগুলোর উপরে, আহ, কোন টাইম পিরিয়ডের উপরে হবে, রাইট? সো নট নেসেসারিলি যে সিমিলার ওয়েতে আপনি ন্যারো ডাউন করবেন, প্রত্যেকটা টপিক ন্যারো ডাউন করার আলাদা সিস্টেম আছে, বাট ইটস গেটস ইজিয়ার যখন আপনি ইনিশিয়ালি ব্রডার টপিকটাকে সিলেক্ট করবেন, রাইট? ইটস ইজিয়ার টু সিলেক্ট, রাইট? যে আচ্ছা ঠিক আছে, আমি মেডিকেল ডোমেন নিয়ে কাজ করতে চাই, তাহলে আপনি এরকম একটা টপিক সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আমি এগ্রিকালচার নিয়ে কাজ করতে চাই, তাহলে আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, ইল প্রেডিকশন ইউজিং এআই। ওকে, ভেরি জেনারিক টপিক, অ্যান্ড দেন ইউ ন্যারো ইট ডাউন, রাইট? ন্যারো ডাউন করার জন্য সার্টেন কিছু ওয়েজ আছে যেগুলো আমরা ডিসকাস করব। কিংবা হতে পারে লেটস আপনি এডুকেশন নিয়ে কাজ করতে চান, ওকে, কিংবা আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রির কিছু নিয়ে কাজ করতে চান। ইউ চুজ এ, লেটস আপনি বললেন যে অটোমেশন ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, এরকম কিছু একটা ইউজিং এআই, রাইট? অ্যান্ড দেন ইউ ন্যারো ইট ডাউন যে আপনি স্পেসিফিক কোন জায়গা নিয়ে কাজ করতে চান, রাইট? ওকে, সো এই জায়গাটাই মাথায় রাখতে হবে যে এমন কোনো স্পেসিফিক টপিক ন্যারো ডাউন করার পরেও সিলেক্ট করা যাবে না যেটার স্কোপ অনেক বড়। স্কোপ বড় অ্যাজ ইন কিসের অ্যাসপেক্টে বলা হচ্ছে, রাইট? সো আমরা একটা রিসার্চ করতে গেলে ইনিশিয়ালি আমরা একটা টাইম ফ্রেম চিন্তা করি, যেমন আপনার থিসিস আইদার 6 মান্থের হয়, 1 ইয়ারের হয়, 9 মান্থের হয়, রাইট? এখন আপনি এই 9 মান্থ বা 1 ইয়ারের জন্য যদি চিন্তা করেন এমন একটা টপিক যেটা কমপ্লিট করতে 2 ইয়ার্স লাগবে, নট ফিজিবল, রাইট? ফিজিবিলিটি অ্যানালাইসিস, যেটা আমরা টপিক সিলেকশনের যখন ইন ডিটেলসে যাব, তখন আমরা দেখব যে এখানে আবার স্পেসিফিক কিছু ফিজিবিলিটি চেক আমরা করতেছি। আম, এটা ন্যারো ডাউন করার স্টেপগুলো আমরা দেখতেছি। একটা সেশন আসলে এত কিছু পসিবল না, এই জন্য আমি জাস্ট ওভারভিউ একটা দিয়ে যাব, অ্যান্ড দেন আমরা স্পেসিফিক হয়তো বা ওই যে 3টা ফেজ আমরা এটাকে ভাগ করতে পারি ওভারঅল 6টা ফেজকে। সো ইন্ডিভিজুয়াল 3টা ফেজ বা আম, আলাদা আলাদা স্টেপগুলো নিয়ে আসলে আমরা ডিটেল কোনো একটা সেশন হয়তো বা করবো, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে লেটসে ওই যে একটা গেল টাইম পিরিয়ড, রাইট? আরেকটা দেখা গেল যে আপনি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে একটা রিসার্চ করতে আগ্রহী, খুবই ইন্টারেস্টিং একটা টপিক পাইছেন, এভরিথিং ইজ গুড, বাট ওই রিসোর্স, কম্পিটিশনাল রিসোর্স আপনার কাছে নাই, আপনার ইউনিভার্সিটির কাছে নাই, পার্সোনাল আপনার কাছে নাই, রাইট? কারণ আমরা জানি যে বাংলাদেশে এখন সুপার কম্পিউটার বা কোয়ান্টাম কম্পিউটিং ধরনের কোনো ডিভাইস আসলে এক্সিস্ট করে না, রাইট? তো আমরা বাংলাদেশের থেকে যদি এই ধরনের কিছু করতে চাই, তাহলে আমাদেরকে সিমুলেশন বেস কিছু করতে হবে। সো
সরি। সো তাহলে অ্যাকচুয়াল যে সলিউশনটা আপনি নিয়ে আসতে চাচ্ছিলেন ওটার জন্য হয়তো বা অ্যাকচুয়াল ওই কম্পিটিশনাল পাওয়ারটা লাগতো, সেটা কিন্তু আপনার কাছে নাই। তাহলে যদিও টপিকটা অনেক ভালো, যদিও এটা 6 মান্থে করা ফিজিবল, বাট কম্পিটিশনাল পাওয়ারটা আপনার কাছে নাই, রাইট? আরেকটা কি হতে পারে, লেটস সে আপনি খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে ইল প্রেডিকশনের ক্ষেত্রে রাইসের যে প্রেডিকশনটা হয়, এটার জন্য আপনি স্পেসিফিক প্রেডিকশন করতে চান, যাতে গভর্নমেন্ট এখান থেকে মোটামুটি একটা এস্টিমেশন নিয়ে আসতে পারে, এবং আমাদের যে মাঝে মাঝেই কিছু দ্রব্যের দাম অনেক বেড়ে যায়, এটাকে যাতে আসলে আরেকটু কন্ট্রোল করা যায়, রাইট? তো আপনি চিন্তা করলেন দিস ইজ এ ভেরি গুড আইডিয়া, এভরিথিং ইজ গুড, বাট এই জায়গায় আপনার কাছে কম্পিটিশনাল পাওয়ারও আছে, ইউ হ্যাভ দ্য টাইম, ওকে, বাট ডেটা ইজ এ প্রবলেম, রাইট? এখন এই জায়গায় ডেটা আবার অন্য একটা এন্টিটি আসলে হোল্ড করে। সো বাংলাদেশের ক্ষেত্রে এগ্রিকালচারাল যে অফিসগুলো আছে, দে অলরেডি হ্যাভ দ্য ডেটা, আপনি হয়তো যেটা চান, বাট আপনার কাছে ডিরেক্ট অ্যাক্সেস নাই, রাইট? সো নাও হিয়ার ডেটা ইজ এ প্রবলেম, রাইট? সো এই সবগুলো অ্যানালাইসিস কিন্তু আপনাকে ইনিশিয়ালি করতে হবে। এখন আমরা ইনিশিয়ালি টপিক সিলেকশনের পরে ফার্স্টেই মেজর যে প্রবলেম সবাই ফেস করে সেটা হচ্ছে ডেটা রিলেটেড প্রবলেম। অলমোস্ট 95% রিসার্চ দ্যাট উই ডু রিকোয়ার ডেটা, এবং আমরা যখন ওই ডেটার ফেজে আসি তখন যে আমরা দেখি আইদার আমরা যে কাজটা করতে চাই এটার জন্য সুইটেবল ডেটা নাই, এক্সিস্ট করে না, অথবা এটা কালেকশনের জন্য আমাদের যে রিসোর্সেস দরকার, যে টাইম দরকার, ওইটা আমাদের কাছে নাই, অথবা যাদের কাছে এই ডেটা আছে তারা আমাদের সাথে এটা শেয়ার করতে রাজি না। তিনটার একটা হয়, রাইট? সো এই জন্য যদিও ডেটা সেকেন্ড বা থার্ড ফেজে আসতেছে বেসিক্যালি, বাট আমাদেরকে ফার্স্ট ফেজ থেকেই ডেটার এই বিষয়টা একটু মাথায় রাখতে হয়। তো আমরা যখন ইন ডিটেলস আবার যাব, আমি বলবো যে এটা আপনি কীরকমভাবে অ্যাকোমোডেট করতে পারেন, যে আচ্ছা ঠিক আছে, আমি যাতে ফেজ 3-তে যে প্রবলেম না ফেস করি, এই জন্য ফেজ 1-এ আমি কোন ধরনের স্টেপগুলো আসলে নিতে পারি। সো এটা গেল ফেজ 1। এগেইন টপিক সিলেকশন কিভাবে করতে হয়, কীরকমভাবে ডে টু ডে লাইফের প্রবলেমটাকে আমি আসলে একটা রিসার্চ টপিকে নিয়ে আসতে পারি, উইল টক অ্যাবাউট দোজ লেটার। আজকে হয়তো বা ওইটা পসিবল হবে না, ঠিক আছে, বাট হোপফুলি আপনারা ফেজ 1-এ কী করবেন ওইটা নিয়ে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে, রাইট? আচ্ছা, ফেজ 1-এ আরও কিছু বিষয় আসলে আমরা কমপ্লিট করব। সেটা হচ্ছে যে ইনিশিয়াল আপনি টপিক নিয়ে চিন্তা করলেন, তারপরে এটাকে কনক্রিট করার জন্য কিছু ডেলিভারেবলস আপনি ডিসাইড করে ফেলবেন, ঠিক আছে? সো এইটার মধ্যে স্পেসিফিক দুইটা বিষয় আমরা সবসময় ফোকাস করি, যদি আপনারা মনে হবে যে দুইটা বিষয় মনে হয় সেমই, একটা হচ্ছে রিসার্চ কোশ্চেন আর একটা হচ্ছে রিসার্চ অবজেক্টিভ, ঠিক আছে? সো দিস টু আর সেপারেট থিং, এবং ফার্স্টে আসলে রিসার্চ কোশ্চেন আছে। রিসার্চ কোশ্চেন হলো যে আপনি যে প্রবলেমটা সলভ করতেছেন, এই প্রবলেমটাকে একটা সিম্পল, একটা বা একের অধিক সিম্পল কোশ্চেন দিয়ে প্রেজেন্ট করা, ঠিক আছে? সো আমরা সব সময় জানি যে কোশ্চেনের অ্যান্সার দেওয়া আমাদের জন্য ইজিয়ার, রাইট? একটা কোশ্চেন আকারে যদি কোনো প্রবলেমকে প্রেজেন্ট করা যায়, ইট মেক মোর সেন্স আর কি, রাইট, ইনস্টেড অফ এ টপিক। সো এই জন্যই আমরা যে টপিকটা ইনিশিয়ালি চিন্তা করলাম, ন্যারো ডাউন করে নিয়ে চলে আসছি ইনিশিয়াল জেনারিক থেকে। তারপরে এই টপিক নিয়ে অ্যাকচুয়ালি আমাদের যে প্ল্যানটা, আমরা যেটা করতে চাচ্ছি, আলটিমেটলি যে সলিউশনটা নিয়ে আসতে চাচ্ছি, তো এই সলিউশনটাকে আমরা 3টা কোশ্চিন, 2টা কোশ্চিন বা 5টা কোশ্চিন দিয়ে প্রেজেন্ট করব। সো জেনারেলি 1টা থেকে 3টা রিসার্চ কোশ্চিন রাখলে বেটার, তার বেশি রাখলে আসলে অনেক বেশি ডিরাইভেটিভ চলে আসে এখানে, তখন ডিফিকাল্ট হয়ে যায় টু ওভারঅল অ্যাকুমুলেটেড ইন এ সিঙ্গেল রিসার্চ, ঠিক আছে? সো অনেক সময় ওই যে স্কোপ প্রপার হয়েছে কিনা এটা রিসার্চ কোশ্চিন ডিরাইভ করার সময়ও বোঝা যায়, ওকে? আচ্ছা, সো যখন আমরা রিসার্চ কোশ্চেন আসলে করব বা বিল করব, তখন আসলে কি কি বিষয় মাথায় রাখবো, রাইট? সে একটা বিষয় আপনি তখন ব্যাক অফ দ্য হেড চিন্তা করতে পারেন, হোয়াট আর ইউর মাইলস্টোনস। আপনি একটা রিসার্চ প্রজেক্টকে কমপ্লিট করার জন্য লেটস সে আপনার 4টা ফেজ আছে, এই 4টা ফেজ কমপ্লিট করার জন্য আপনাকে অথবা 4টা টোটাল ডেলিভারেবলস লাগবে, রাইট? বা মাইলস্টোন আপনি হিট করতে চান, এইটার জন্য আপনি কিছু রিসার্চ কোশ্চেন আসলে কনসিডার করতে পারেন, রাইট? ওকে, রিসার্চ কোশ্চেন ইনিশিয়ালি বিল্ড করার পরে দেন আস্তে আস্তে অবজেক্টিভ। অবজেক্টিভ আর স্পেসিফিক টাস্ক যেটা আপনি কমপ্লিট করবেন টু অ্যাড্রেস দোজ রিসার্চ কোশ্চেন। জেনারেলি আমরা 1-to-1 ম্যাপ করি অনেক সময়, যে একটা রিসার্চ কোশ্চেনের রেসপেক্টিভ একটা অবজেক্টিভ, অনেক সময় 1-to-2 বা 1-to-3ও ম্যাপ করি। তার মানে একটা রিসার্চ কোশ্চেন আর রেসপেক্টিভে 1 বা 2টা অবজেক্টিভ থাকতেছে, রাইট? অবজেক্টিভ আর ভেরি স্পেসিফিক, ওকে? যে আচ্ছা ঠিক আছে, আমি প্রিভিয়াস অ্যাকুরেসি দেখা গেছে যে আমাদের এই সিমিলার অ্যাপ্রোচের 90% হচ্ছে হাইয়েস্ট, আমরা 95% অ্যাকুরেসি টার্গেট করবো, দ্যাটস এ সিঙ্গেল অবজেক্টিভ, রাইট?
কিংবা প্রিভিয়াস এই ধরনের কাজগুলোতে শুধুই মেশিন লার্নিং মডেলগুলোকে ইউজ করা হয়েছে, বাট রেসপন্সিবল এআই এর অ্যাসপেক্টটা নিয়ে আসা হয় না, আমরা ওইটাকে নিয়ে আসবো। ওকে। তারপরে যে প্রিভিয়াস যে কাজগুলো করা হয়েছে এই কাজগুলোতে শুধুই ট্যাবুলার ডেটাসেট নিয়ে চিন্তা করা হয়েছে, আমাদের কাজটা আমরা ইমেজ বা ভিডিও ডেটাসেট নিয়ে করবো, রাইট? এইরকম কিছু স্পেসিফিক টাস্ক বা অবজেক্টিভ যখন আপনি সেট করে নেবেন, তখন আসলে রিসার্চের পাথওয়েটা বা ওভারঅল মাইলস্টোন গুলো অ্যাচিভ করা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে, রাইট? সো আমাদের এই রিসার্চ কোশ্চেন ইনিশিয়ালি, রিসার্চ কোশ্চেন বেসিক্যালি আপনার পুরো টপিকটাকে বা রিসার্চ আইডিয়াটাকে একটা কোশ্চেন দিয়ে আসলে আপনি প্রেজেন্ট করতেছেন, আর অবজেক্টিভ হচ্ছে ওইটাকেই আপনি কয়েকটা ভাগে ভাগ করে আলাদাভাবে প্রেজেন্ট করতেছেন। ওকে। সো দুই একটা এক্সাম্পল এরকম ভাবে চিন্তা করা যায় রিসার্চ কোশ্চেনের ক্ষেত্রে, যে লেটস সে আমরা চিন্তা করলাম যে আমরা ইন্ডিজিনাস পিপলের মধ্যে যারা মারমা আছে, সো মারমারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে লেটস সে বুলিং এর যে শিকার হয়, এইটাকে প্রিভেন্ট করার জন্য কি ধরনের সিস্টেম বিল্ড করা যায়। ওকে, দ্যাটস আওয়ার লেটস সে রিসার্চ কোশ্চেন। এটাকে আমরা, আমি যে খুব জেনারিক আকারে বললাম, আপনি এটাকে খুব সুন্দর একটা রিসার্চ কোশ্চেন আসলে ফর্মুলেট করলেন, রাইট? দেন অবজেক্টিভে এসে আমাদের ফার্স্টেই যেটা সলিউশনে যাওয়ার আগে সেটা হচ্ছে যে প্রবলেমটাকে সুন্দরভাবে আগে বুঝতে হবে। সো সেক্ষেত্রে ওই পার্টিকুলার জনগোষ্ঠীর যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা কোন ধরনের প্ল্যাটফর্মগুলো ইউজ করে, ওই প্ল্যাটফর্মগুলোতে তারা কি ধরনের প্রবলেম ফেস করে, রাইট? এগুলো আগে ইয়ে করার জন্য কিছু রিসার্চ অবজেক্টিভ হয়তো বা আমরা ডিফাইন করলাম, যেখানের মাধ্যমে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার পাবো। অ্যান্ড দেন এটার সলিউশনের জন্য আমরা কি ধরনের অ্যাপ্রোচ নিতে পারি, এইটার জন্য কিছু রিসার্চ অবজেক্টিভ থাকলো, রাইট? সো সেক্ষেত্রে এই ক্ষেত্রে হয়তো বা এনএলপি বেসড সলিউশন আসতে পারে বা ইসিআই বেসড সলিউশন আসতে পারে, আমরা ওই অ্যাসপেক্টে চিন্তা করবো, রাইট? সো এই দুইটা কম্পোনেন্ট একসাথে মিক্স করে আমরা আসলে ফেজ ওয়ান কমপ্লিট করি, এবং ফেজ ওয়ান কমপ্লিট যখন হলো তখন ইউ হ্যাভ সাম স্পেসিফিক আউটপুট আউট অফ ইট। আপনার কাছে একটা প্রপার টপিক আছে, ইউ হ্যাভ অ্যান অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট অ্যাজ ইন আপনি কি করতে চান ওভারঅল রিসার্চটাতে, এটাকেই খুব জেনেরিক কিছু সেন্টেন্স দিয়ে প্রেজেন্ট করা। ইউ হ্যাভ রিসার্চ কোশ্চেন উইথ ইউ, ওয়ান বা টু, ইউ হ্যাভ সাম অবজেক্টিভ, রাইট? এখন এগুলো কিছুটা আনপলিশড অবস্থায় থাকবে, বিকজ আপনি আপনার লিমিটেড যে নলেজ এখন আছে এইটা দিয়ে আপনি এটা বিল্ড করছেন, রাইট? দ্যাটস টোটালি ফাইন। এই সময় অনেক কিছুই ভেগ থাকবে, অনেক কিছুই আপনি ডিফাইন করতে পারেন নাই, অনেক কিছুই খুব জেনারিক ওয়েতে আছে, আপনার নিজস্ব যে লিমিটেড নলেজ আছে এখন পর্যন্ত ওইটা দিয়ে আপনি এটাকে বিল্ড করছেন, রাইট? নেক্সট দুইটা ফেজে আসলে আমরা এটাকে আরেকটু কি বলবো যে পলিশ করব, করে অ্যাকচুয়াল ফেজে নিয়ে যাব, ঠিক আছে? সো যেটা বললাম যে ফেজ ওয়ান কমপ্লিট না করে ফেজ টুতে যাওয়া যায় না, বাট যখন আপনি ফেজ টুতে আছেন তখন কিন্তু আপনি ফেজ ওয়ানের বিষয়টাকে আরেকটু মডারেট করে আরেকটু বেটার করতে পারেন, ঠিক আছে? সো উই হ্যাভ দ্য ডোর ওপেন, বাট ইনিশিয়ালি আমরা যখন ফেজ ওয়ান আনছি তখন ফেজ টু এর ডোর ওপেন নাই। ওকে। আচ্ছা, এখন ফেজ টুতে আসি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ ফর থিসিস বা রিসার্চ। যারা লেটসে পাবলিশেবল কিছুতে যেতে চান, যে আচ্ছা ঠিক আছে আমি যে কাজটাই করতেছি আমার গোল হচ্ছে এটাকে কনফারেন্স বা জার্নালে আসলে পাবলিশ করব বা বুক চ্যাপ্টার হিসেবে পাবলিশ করব, দিস ইজ হোয়ার মোস্ট অফ আস স্ট্রাগল আর কি, বা মিস্টেকগুলো আমরা করি, ঠিক আছে? এবং লিটারেচার রিভিউ সম্পর্কে হয়তো বা আপনারা মোটামুটি অনেকেই জানেন, এটাকে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড স্টাডি বলি, ওকে, বা রিলেটেড ওয়ার্ক বলি, যেটাই বলেন। সো এটাকে আমরা সবচেয়ে বেশি কম ইম্পর্টেন্স আসলে দিই, সবচেয়ে বেশি কম গুরুত্ব দিই, এবং সবচেয়ে কম টাইম আসলে এখানে স্পেন্ড করি, যেটা উল্টাটা হওয়ার কথা, রাইট? সো ফার্স্টে আসলে আসি লিটারেচার রিভিউ আসলে আমরা করি কি, রাইট? সো ওই যে ফেজ ওয়ান আপনি ইনিশিয়ালি নিজের নলেজ বা ইনিশিয়াল যে আন্ডারস্ট্যান্ডিং, অন্যান্যদের সাথে হয়তো বা কিছুটা কথা বলে একটা টপিক যে সিলেক্ট করলেন, এই টপিকের অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট করলেন, রিসার্চ কোশ্চেন ক্রিয়েট করলেন, অবজেক্টিভ ক্রিয়েট করলেন, রাইট? নাও ইটস টাইম টু ক্রস চেক, ইজ দ্যাট গুড এনাফ অর নট, রাইট? একটা থিসিসের জন্য, একটা রিসার্চের জন্য ওই পার্টিকুলার ফেজ ওয়ানের যে আউটপুট যেটা, ওইটা কি গুড এনাফ কিনা, রাইট? সো কিভাবে করবেন? ইউ আর অলরেডি ডুইং সাম ওয়ার্ক, যেটা আসলে অলরেডি এক্সিস্ট করে, ওইটার উপর আপনি বিল করতেছেন। এটা কেন বলতেছি? আপনি যে কোনো টপিক আপনার মাথায় যাই আসুক, আপনি গুগল স্কলারে যান, ইউ সার্চ দ্য কিওয়ার্ড, ইউ উইল গেট অ্যাট লিস্ট 100 পেপার অন দ্যাট পার্টিকুলার টপিক, রাইট? মানে কথা হচ্ছে, তাহলে ইউনিকনেসটা কই থেকে আসবে, রাইট? যেটা আমরা বললাম যে আমাদের থিসিস বা
রিসার্চ বেসড ইয়ার জন্য বা পাবলিকেশনের জন্য ইউনিকনেস লাগবে বা নোভেলটি লাগবে, তাহলে আহ, আমি কিওয়ার্ড সার্চ দিলে ওই রিলেটেড পেপার আসতে আসতে, তার মানে তো ওইটা নিয়ে কাজ হয়ে গেছে, তাহলে ইউনিকনেস কই থেকে আসবে, রাইট? সো ইউনিকনেস আসলে টপিক ওয়াইজ ইউনিকনেস ফাইন্ড আউট করা ইটস রিয়েলি ডিফিকাল্ট, যদি না আপনার টপিকটা অনেক কি বলবো যে ওয়েল থট হয়, এবং কি বলবো যে আইদার আপনি টাইমের থেকে একটু অ্যাডভান্স লেভেলের কিছু চিন্তা করছেন, অথবা এমন কিছু যেটা কেউ কখনো চিন্তাই করে নাই। সো ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা অত ডিফিকাল্ট কিছু যাবো না, বিকজ এত ডিফিকাল্ট কিছু প্রয়োজনও পড়ে না। সো আমরা যখন নোভেলটি বা ইউনিক অ্যাসপেক্টের কথা চিন্তা করি, তখন আসলে আমাদেরকে টপিক ওয়াইজ নোভেলটি প্রয়োজন পড়েও না। আপনি যদি জাস্ট লাং ক্যান্সার লিখে সার্চ দেন, বা ইল প্রেডিকশন লিখে সার্চ দেন, ওকে, বা এডুকেশন, অনলাইন এডুকেশন নিয়ে সার্চ দেন, তাহলে দেখবেন এই টপিকে সেই 100 বছর ধরে রিসার্চ হচ্ছে, এবং লাস্ট গতকাল কিংবা আজকেও একজন একটা রিসার্চ পেপার পাবলিশ করছে, রাইট? দ্য থিং এই যে লাং ক্যান্সার টপিকটা যদি ইউনিকনেস হারায় ফেলছে, তো অবভিয়াসলি, কারণ অনেক কাজ হয়ে গেছে, রাইট? সো এই টপিকটা দিয়েও যদি এখনো এভরিডে কেউ না কেউ পেপার পাবলিশ করতেছে, তার মানে দের আর সামথিং টু কন্ট্রিবিউট ইট, রাইট? তার মানে এখন এটা পারফেক্ট হয়ে যায়নি, এবং আপনি এই বিষয়টা হয়তো আপনারা সবাই মোটামুটি রিয়েলাইজ করেন, রিয়েল লাইফে কোনো কিছুকেই 100% পারফেক্ট বানানো পসিবল না, রাইট? আমাদের দ্বারা অ্যাটলিস্ট পসিবল না, সৃষ্টিকর্তা যিনি ওনার দ্বারা পসিবল। সো আমাদের যেহেতু 100% কখনোই পসিবল না, তার মানে দেয়ার ইজ অলওয়েজ সাম স্কোপ টু ইমপ্রুভ, ওকে? সো আমরা ওই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করি। তার মানে আজকেও যিনি পাবলিশ করছে একটা পেপার, উনিও কিছু কিছু জায়গায় আসলে গ্যাপ রেখে গেছে, কোনো কোনো জিনিস উনি অ্যাড্রেস করতে পারে নাই, ওকে? এটা একটা কমন ক্লাসিক এক্সাম্পল হলো, লেটসে এখন আমরা জেনারেটিভ এআই বা জেনএআই নিয়ে বা এলএলএম নিয়ে যত বেশি কাজ দেখতেছি, 5 বছর 10 বছর আগেও কিন্তু এরকম ছিল না, রাইট? 10 বছর আগেও রেসপন্সিবল এআই বলেন, ট্রাস্টওয়ার্দি দি এমএল বলেন, এগুলো নিয়ে কাজ হয় না, রাইট? সো এইটা কিন্তু এখন এগুলো নিয়ে বেশি কাজ হচ্ছে, রাইট? সো 10 বছর আগে কেউ যদি এই পার্টিকুলার কনসেপ্টটাই চিন্তা করছিল, যে লেটসে হিউম্যান সেন্ট্রিক কোনো একটা সলিউশন দরকার, তখন কিন্তু তার কাছে ওই টুলসগুলো হয়তো অ্যাভেলেবল ছিল না, রাইট? সো তখন কিন্তু তার জন্য এটা একটা গ্যাপ হিসেবে থেকে গেছে। সে এটা বলছে যে আচ্ছা ঠিক আছে, আমরা এটা চিন্তা করছি, বাট এটা আমরা আম, এই সময় সলিউশন করতে পারি না বিকজ অফ লিমিটেশনস। এটা ফিউচারে কেউ এসে ইয়ে করবে আর কি, অ্যাড্রেস করবে। সো দিস ইজ দ্য স্ট্রেংথ অফ রিসার্চ ডোমেইন আর কি, বা একাডেমিক রিসার্চ। আমরা যতটুকুই আহ, ইয়ে করতে পারতেছি, কন্ট্রিবিউট করতে পারতেছি, ওটা কিন্তু ডকুমেন্টেড থাকতেছে, অ্যান্ড লেটার কেউ এসে ওই গ্যাপটাকে অ্যাড্রেস করে। সো 10 বছর আগে যেটা পসিবল ছিল না, এখন অনেকেই ওটা পসিবল, ওই পার্টিকুলার গ্যাপগুলোকে অ্যাড্রেস করতেছে, রাইট? এখন আবার আমরা যে গ্যাপগুলো রেখে যাচ্ছি 5 বছর পরে, 2 বছর পরে, বিকজ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ইয়ের জন্য যে জিনিসগুলো আমরা করতে পারি নাই, ওগুলো অনেকে করতে পারবে, রাইট? সো অলরেডি একটা পাথওয়ে কিন্তু আপনি পেয়ে গেছেন, যে কোন জায়গার অ্যাসপেক্টটা আমরা আসলে নোভেলটি বা ইউনিকনেস নিয়ে আসতে পারি, রাইট? আচ্ছা, সো সিমিলারলি দেয়ার ইজ অ্যাসপেক্ট সিমিলার টু মডেলস লাইক ডেটা, রাইট? তারপরে দ্য ওয়ে ইয়োর সিস্টেম ওয়ার্কস, রাইট? ইনভলভমেন্ট অফ আদার এন্টিটিস, এই জিনিসগুলোকেই কিন্তু আমরা অটোমেটিকলি নিয়ে আসতে পারি ফর নোবেলটি অ্যান্ড ইউনিকনেস। এখন লিটারেচার রিভিউ আপনাকে হেল্প কিভাবে করবে? সো লিটারেচার রিভিউ ফেজে, এই পার্টিকুলার ফেজে আমরা যেটা ট্রাই করি সেটা হচ্ছে এক্সিস্টিং যে কাজগুলো হয়েছে, তারা কি করলো, কিভাবে করলো, কোন কোন জায়গায় তারা আসলে কিছু প্রবলেমস আসলে স্টিল রেখে দিল আর কি, গ্যাপ স্টিল এক্সিস্ট করে, কোন কোন জায়গায় তারা প্রপারলি আসলে অ্যাড্রেস করতে পারে না এই প্রবলেমগুলো। এই সব কিছুর অ্যান্সার আপনি এই পার্টিকুলার ফেজে পাচ্ছেন। তার মানে দ্য টপিক ইউ সিলেক্টেড, এই টপিকটা আপনার জন্য এনাফ কিনা, এই কোশ্চেনের অ্যান্সার এই পার্টিকুলার ফেজে পাচ্ছেন। তাহলে এই ফেজে যদি আপনি ফাঁকিবাজি করেন, তাহলে আপনার টপিকে হয়তো বা আরো কিছু অ্যাডভান্স কি বলবো মডিফিকেশন নিয়ে আসা পসিবল ছিল, এটাকে আরো বেটার করা পসিবল ছিল উইথ দ্য নলেজ অফ এক্সিস্টিং লিটারেচার। এটা আপনি স্কিপ করে গেছেন, এবং এইটার কারণে আপনাকে কি করা উচিত, আহ, কি প্রবলেম ফেস করবেন নেক্সট ফেজে, যে দেখবেন যে আপনার যে সলিউশনটা ওভারঅল আসতেছে, যে সিস্টেমটা আপনি বিল্ড করলেন, সেই জায়গাটায় আলটিমেটলি যে রেজাল্ট আপনি এক্সপেক্ট করছিলেন সেটা আপনি পাচ্ছেন না। আপনি যেটা করছেন ওটা অলরেডি কেউ করে ফেলছে, এবং আপনি ওটা মিস করে গেছেন, রাইট? সো লিটারেচার রিভিউটাতে এই জায়গাটাই ইম্পর্টেন্স আপনাদেরকে দিতে হবে। সো এখান থেকে আমাদের আলটিমেট গোল থাকবে দুইটা। একটা গোল হচ্ছে ফেজ 1-এর যে কম্পোনেন্টগুলো, এগুলোকে আরেকটু বেশি সলিডিফাই করা, আরেকটু বেটার মেচিউর অবস্থায় নিয়ে যাওয়া। সেকেন্ড হচ্ছে যে আহ, আমাদের আহ, একটা কাজকে পাবলিশ রেডি করার যে ওয়ে,
ওই ওয়েতে আপনি যে ধরনের কাজ করতেছেন ওই ধরনের অলরেডি পাবলিশড পেপারগুলো দেখার মাধ্যমে আপনি কিন্তু একটা ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন আপনার কাছে আসছে যে কি কোয়ালিটিতে যেতে হবে তাহলে আমার এই কাজটা পাবলিশ হইতে পারে, রাইট? সো ইউ গেট অ্যান ওভারঅল আইডিয়া। নাও অনেকের কমন কোশ্চিন থাকে যে আচ্ছা ঠিক আছে আমি লিটারেচার রিভিউ করবো, বাট দের আর থাউজেন্ডস অফ পেপার, আমি কোনটা পড়বো কোনটা পড়বো না, রাইট? কিভাবে করব? এগুলো নিয়ে আমরা ডিটেলসে যাব, বাট আমি খুব অল্প কিছু জিনিস আসলে এখানে মেনশন করে দিই যেগুলো হয়তোবা খুব কমন যে কুইরিজগুলো আছে ওগুলোর অ্যান্সার আপনাকে দিবে। সেটা হচ্ছে যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ ইজ ইম্পর্টেন্ট। আমরা যেটা করি, আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করি না, আমরা হলো আহ, আহ, খুব কি বলবো যে জেনেরিক ওয়েতে যেটা সামনে পাই ওটাকেই আসলে প্রেজেন্ট করি, এরকম একটা ইয়া। সো সিস্টেমেটিক লিটারেচার রিভিউ দের আর সাম পাথওয়েজ, ওকে? সো ওগুলো আমরা হোপফুলি শেখার ট্রাই করবো এবং ওই ওয়াইজ করা ট্রাই করবো। সেক্ষেত্রে যেটা হবে যে ওই যে গ্যাপ ফাইন্ডিংটা অনেক সুন্দর হয় এবং সেক্ষেত্রে আপনি কোনো ইম্পর্টেন্ট পেপার মিস করে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না, ওকে? আরেকটা হচ্ছে আমি কতগুলো পেপারের লিটারেচার রিভিউ করবো, রাইট? সো ইটস অলওয়েজ রেকমেন্ড ইউ টার্গেট 40, অ্যাট লিস্ট 30, ওকে, নট লেস দেন 30। অ্যান্ড কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো ওই কাজটাতে অনেক বেশি কাজ হয়ে গেছে এবং সবই ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে দ্য নাম্বার উইল ভ্যারি, রাইট? বাট নট লেস দেন 30। এবং এই জায়গায় সবচেয়ে কমন মিস্টেক যেটা আমরা হচ্ছে যে পেপারসগুলোকে জাস্ট কোনো রকমভাবে পার করে চলে যায়, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ডিড, রাইট? অ্যাটলিস্ট কিছু অ্যাসপেক্ট। এই জায়গায় আমি আপনাদেরকে একটা ওভারঅল পাথওয়েজ বলে দিব। আহ, পরে আমার একটা সিস্টেম বিল্ড করা আছে যে সিস্টেম দিয়ে কীভাবে লিটারেচার রিভিউ খুব ইফেক্টিভলি করা যায় উইদাউট ফিলিং বোর্ড। কারণ একটা পেপার যদি আপনাকে পড়তে বলা যাচ্ছে ঠিক আছে 10 পেজের পেপার পড়ো, তুমি এর মধ্যে 70% বুঝবা না, তারপরেও পড়ো, আপনি অবভিয়াসলি 5 মিনিটস পরে ইন্টারেস্ট হারায় ফেলবেন, রাইট? সো হাউ ক্যান উই কিপ ইট ইন্টারেস্টিং, ওই প্রসেসগুলো আমরা আসলে ডিসকাস করব, ঠিক আছে? এবং সেক্ষেত্রে 30টা লেটসে পেপার আপনার ওভারঅল সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করতে আপনার খুব বেশি বোরিং কিছু ফিল হবে না, বিকজ ইউ উইল হ্যাভ সাম টার্গেট যেটা আপনাকে আলটিমেটলি এটাতে খুব হেল্প করবে আর কি ওভারঅল, ওকে? আচ্ছা, আর একটা কমন যে মিস্টেক সেটা হচ্ছে যে আমরা লিটারেচার রিভিউয়ের সময় স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পেপারের সামারি লিখে ফেলে আমরা মনে করি এটাই লিটারেচার রিভিউ, বাট দ্যাটস এ ভেরি রং আইডিয়া অফ ডুইং ইট। সো আপনারা যখন পেপার পড়বেন পেপারগুলোতেও দেখবেন খুব সুন্দরভাবে তারা ওভারঅল থিম ওয়াইজ পেপারগুলোকে সাজায় রাখছে, রাইট? সো 40টা পেপার 30টা পেপার যেটা পড়লেন তার মধ্যে 5টা পেপার দেখবেন তারা এআইএমএল নিয়ে কাজ করছে, 5টা পেপার দেখবেন যে ভিশন নিয়ে কাজ করছে। আবার অন্যভাবে চিন্তা করলে দেখবেন যে 5টা পেপার ট্যাবুলার ডেটা নিয়ে কাজ করছে, 5টা পেপার ইমেজ টাইপ ডেটা নিয়ে কাজ করছে, রাইট? 5টা পেপার হয়তো বা হিউম্যান অ্যাসপেক্ট নিয়ে আসছে, 5টা পেপার হিউম্যান অ্যাসপেক্ট নিয়ে আসে নাই, রাইট? কিছু কিছু পেপার অনেক ভালো রেজাল্ট নিয়ে আসে, কিছু কিছু পেপার কম্প্যারিজন করতেছে। সো থিম আমরা এরকম ডিফারেন্ট ওয়েতে আসলে ফাইন্ড আউট করতে পারি। থিম আমরা ফাইন্ড আউট করতে পারি হচ্ছে মডেলের অ্যাসপেক্টে, ডেটা সেট কী ধরনের ছিল এটার অ্যাসপেক্টে, ওভারঅল রেজাল্ট কীরকম আসছে এটার অ্যাসপেক্টে, রাইট? দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ে টু ফাইন্ড থিমস, আমরা এটা নিয়ে ফার্দার ডিসকাস করবো। সো আপনাদেরকে এই পার্টিকুলার ফেজে মনে রাখতে হবে যে দিস ইজ হোয়ার মাই রিসার্চ প্রবলেম অ্যাকচুয়ালি গেটস ইস ম্যাচুরিটি, রাইট? এবং এই ফেজটা যদি আমি প্রপারলি কমপ্লিট করতে পারি দেন নেক্সট অফ দ্য ফেজ উইল বি ভেরি ইজিয়ার ফর মি, এবং আমি অনেকটাই আগায় গেছি আমার এই পার্টিকুলার কাজটাকে পাবলিশেবল কিছুতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট আসি তারপরের স্টেপ যেটা ডেটা সেট, ওকে? সো লাইক আই সেড যে 90 to 95% রিসার্চে আসলে ডেটা ইনভলভ থাকে, বাট দেয়ার উইল বি সাম রিসার্চ যেখানে আসলে ডেটা ইনভলভ থাকবে না। সো নট নেসেসারিলি যে ডেটা ইনভলভ না থাকলে আপনার রিসার্চ হলো না, দেয়ার আর রিসার্চ যেখানে ডেটা ইনভলভ থাকে না। বাট যেহেতু কমনলি ডেটা ইনভলভ থাকে সো আমরা এই অ্যাসপেক্টটাকে এরকমভাবে কথা বলে যাব অ্যাজ এ ম্যান্ডেটরি ফেজ আর কি, ওকে? সো ডেটা সেট সিলেকশনের সময় কমন যে মিস্টেকগুলো এটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমরা সবসময় সবচেয়ে ইউজ যে ডেটা সেট এটাকে সিলেক্ট করে যাচ্ছে, ঠিক আছে? এই ডেটা সেট খুব কমন, সবাই ইউজ করে, তাহলে এটা আমরা ইউজ করি, এরকম কিছু। বাট যেহেতু এটা কমন সবাই ইউজ করে, দ্যাট মিনস এইটা রিলেটেড যে অ্যাডভান্সমেন্ট করা পসিবল ওইটার স্কোপ অনেক কমে গেছে, বলবো না যে নাই, বাট অনেকটা কমে গেছে, রাইট? বিকজ একটা পার্টিকুলার লেটস এ ডেটা সেট নিয়ে থাউজেন্ডস অফ পিপল অলরেডি কাজ করছে, তাহলে অবভিয়াসলি ওইটার ওভারঅল স্কোপ কমে গেছে। ইনস্টেড যে ডেটা সেটটা কম্পারেটিভলি নিউ, এটা নিয়ে মানুষজন এখনও কাজ করে নাই, ওইটা হয়তো বা আপনি প্রপারলি ডেটা সেটটা বুঝতেছেন না স্টিল, বাট স্টিল দ্য স্কোপ ইজ মোর, রাইট? এইটা ইটসেলফ যদি আগে কোনো কাজ না হয় পাবলিশ, তাহলে এটা তো ইটসেলফ ইজ এ ইউনিক কন্ট্রিবিউশন যে দ্য ডেটা সেট ইজ নোভেল, রাইট? সো ওই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় ডেটা সেট
সিলেক্ট করার সময় কিছু বিষয় আসলে মাথায় রাখি না, সেটা হচ্ছে ডেটা সেটের অথেন্টিসিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। কারণ আপনি যদি অথেন্টিক ডেটা সেট না হয়, তাহলে ওইটা নিয়ে আপনি আসলে পাবলিশ পর্যন্ত যেতে পারবেন না, রাইট? ফার্স্টে কোশ্চেন করবে যে এই ডেটা সেট যে নিয়ে আসলেন আপনি, এটার অথেন্টিক সোর্স কিনা, এটাকে কি অ্যাকচুয়ালি এই রিসার্চের জন্য ভায়াবল হিসেবে কনসিডার করা যায় কিনা, রাইট? এই বিষয়টা। সো এইটা একটা বিষয় মাথায় রাখতে হয়, কিভাবে এই বিষয়গুলো কনসিডার করতে হয় আমরা শিখবো। তার মধ্যে অল্প করে কিছু বিষয় আমি বলে রাখি যাতে মাথায় থাকে। সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে একটা ডেটা সেট যখন দেখবো, ডেটা সেটটাকে এক্সপ্লোর করতে হবে, রাইট? কতগুলো ডেটা পয়েন্টস আছে, কি টাইপের ডেটা আছে, ফিচার্স কতগুলো আছে, এটা টার্গেট ভেরিয়েবল কি, এটা প্রিভিয়াসলি কোথাও ইউজ হয়েছে কিনা, ইউজ হলে কোন কোন অ্যাসপেক্ট ইউজ হয়েছে, ওই পার্টিকুলার কাজগুলোতে এটা থেকে কি ধরনের কাজ করা হয়েছে ওভারঅল, এটার লাইসেন্স আছে কিনা, লাইসেন্স অ্যাজ এন ভ্যালিডেশনের জন্য থাকলে কোন ধরনের লাইসেন্স আছে, এটা কি আসলে অথেন্টিক ডেটা সেট কিনা, এটার সোর্স কোথায়, এই বিষয়গুলো আপনাকে অ্যাটলিস্ট মোটামুটি মাথায় রাখতে হবে যখন আপনি ডেটা সেট খুঁজতে যাবেন, ঠিক আছে? এবং কিছু কমন প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা ডেটা সেট খুঁজি। সবার আগে আপনাদের মাথায় আসবে ক্যাগল। ক্যাগলে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ইউজেবিলিটি স্কোরটা দেখতে হবে, ইট শুডেন্ট বি লেস দেন 7, ওকে? এটা লাইসেন্সিং দেখতে হবে, দেখতে হবে যে এটা কি অলরেডি এক্সিস্টিং কোনো ডেটা সেট থেকে আসলে কিউরেট করে করা হয়েছে কিনা। দিস ইজ ভেরি কমন ইন ক্যাগল। এক্সিস্টিং একটা ডেটা সেট আছে হয়তো বা থাউজেন্ডস ডেটা পয়েন্টসের, ওইখান থেকে 300 ডেটা পয়েন্টস নিয়ে আরো একটা ডেটা সেট ক্রিয়েট করে ফেলছে, রাইট? বাট দ্যাট ডেটা সেট ইজ নট কমপ্লিট। সো এগুলোতে রেজাল্ট ভালো আসলেও দোজ আর নট আইডিয়াল টু ইউজ, এবং আপনি ওইটার জন্য দেখা যাবে যে আপনার ওভারঅল যে ভ্যালিডিটি অফ ইউর ওয়ার্ক, এটা কিন্তু আসলে হ্যাম্পার হবে, ওকে? আর আরেকটা হচ্ছে যে এটা আসলে অটোমেটিকলি হয়ে যায়, সেটা হচ্ছে যে রিসার্চ কোশ্চেনের সাথে অ্যালাইন করে কিনা, ওকে? সো এই জায়গাটা এসে অনেকেরই আসলে ওই যে ফেজ ওয়ানের কিছু বিষয় টুইক করতে হয়, যেটা বললাম যে ডেটা সেট ইটসেলফ ইজ রেয়ার এবং ডেটা সেট কালেক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এইটা আমাদের অ্যাসপেক্টে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন, যদিও বাংলাদেশে আসলে প্রচুর ডেটা, বাট আমরা যখন কাজ করতে যাই তখন ডেটা নেই। সো এই জন্য আমাদের এই পার্টিকুলার ফেজ 3-তে এসে অনেক সময় ফেজ 1-এ কিছু চেঞ্জেস নিয়ে আসতে হয়। দ্যাটস টোটালি ফাইন। লাইক আই সেড যে আপনি পার্টিকুলার একটা ফেজ থেকে পিছনের দিকে যেতে পারেন টু আপগ্রেড ইট, মডিফাই ইট, বাট সামনের কোনো কিছুতে যাওয়া যাবে না। সো অনেক সময় আমরা ডেটা সেটের লিমিটেশনের কারণে ওভারঅল স্কোপটাকে একটু চেঞ্জ করি, হয়তো বা রিসার্চের আইডিয়াটাকে বা পাথওয়েটাকে একটু ঘুরিয়ে নিই, এরকম। দ্যাটস টোটালি পসিবল আর কি, সমস্যা নেই, এটা করাই যায়, ওকে? এবং ডেটা সেট আপনি ইনিশিয়ালি সিলেক্ট হয়ে গেল, ডান, উইথ অল দ্য ভ্যালিড ক্রাইটেরিয়া। দেন খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আসতেছে, এইটা মডেল ইমপ্লিমেন্টেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা যারা অলরেডি ওই যে এআইএমএল কোর্সটা হয়তো বা করছেন, তারা এই পার্টিকুলার অ্যাসপেক্টের হয়তো ইম্পর্টেন্সটা কিছুটা হলেও জানেন আর কি, রাইট? সো এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বা ইডিএ আমরা বলি। সো যে কোনো ধরনের মডেল ইমপ্লিমেন্টেশনে দিস অ্যাকচুয়ালি দ্য 70% ওয়ার্ক, অ্যান্ড দেন মডেল ইমপ্লিমেন্টেশন ইজ রেস্ট 30%, রাইট? সো ইডি এর ক্ষেত্রে আমরা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখি, আপনারা এর থেকে আরো ডিটেলস আসলে বিষয়গুলো জানেন, আমি খুব জেনারিক ওয়েতে যাচ্ছি। একটা হচ্ছে মিসিংনেস, ক্লাস ইমব্যালেন্স থাকতে পারে, লিকেজ থাকতে পারে, লেভেল কোয়ালিটি থাকতে পারে। লিকেজের খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা ওভারঅল যে লেটসে ডেটা প্রি প্রসেসিং এর যে স্টেপগুলো, এগুলো উইদাউট স্প্লিটিং আসলে করি, তার মানে ট্রেন টেস্ট দুই ডেটা সেটের উপরে ইন্ডিভিজুয়ালি না করে একসাথে করে ফেলি, so তখন লিকেজ হওয়ার পসিবল থাকে। এটা মোস্ট কমন এক্সাম্পল অফ ডেটা লিকেজ আর কি, আমরা রিয়েলাইজ করি না, বাট এরকম ভাবে হয়ে থাকে আর কি। তারপরে স্প্লিট স্ট্র্যাটেজি, ক্লজ ক্রস ভ্যালিডেশন, টেস্ট টেস্ট আলাদাভাবে আহ, এটাকে রাখা এবং এটাকে ওইরকমভাবে প্রেজেন্ট করা এবং ইউটিলাইজ করা, এই বিষয়গুলো আমরা অনেক সময় আসলে মিস্টেক করি আর কি। সো ডেটাসেট সিলেকশনের পরে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এবং এই ফেজে অনেকটাই আসলে ক্লিয়ার হয়ে যায় আপনার এই ডেটাসেটের ক্যাপাবিলিটি কতটুকু আপনাকে একটা প্রপার রেজাল্ট আসলে প্রোভাইড করার জন্য, বা প্রপার একটা সিস্টেম থেকে একটা প্রপার আউটপুট দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? সো এটা নিয়েও ফার্দার আসলে ডিসকাশন করা যায়, বা অলরেডি এক্সিস্টিং নলেজ থেকে আপনারা এখানে কিছু জিনিস আসলে অটোমেটিকলি বুঝতেছেন। নেক্সট ফেজ 4, এইটা আমরা আমাদের রিসার্চের লাস্ট ফেজ হিসেবে কনসিডার করতে পারি বিফোর দ্য ইম্পর্টেন্ট টু ফেজ। সেটা হচ্ছে যে বেসলাইন প্লাস ইমপ্লিমেন্টেশন। সো আপনার যখন প্রি প্রসেসিং পর্যন্ত ডান, ডেটার 70% কাজ ডান, নাও ইটস টাইম যে আপনি ইনিশিয়াল যে সিলেক্টেড মডেল ছিল এগুলোকে ইউটিলাইজ করেন, দেখা যে মডেলসগুলোর রেজাল্ট কিরকম আসতেছে, রাইট? এবং মডেল ইমপ্লিমেন্টেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে
ইভ্যালুয়েশন অ্যান্ড দেন রিপিটেশন, ঠিক আছে? আপনি ইভ্যালুয়েট করলেন, এটা লগ বেসিক্যালি রিপিটেশন যেটা আমি বলতেছি। তারপরে এই রেজাল্টটাকে অ্যানালিসিস করে রেজাল্টটাকে বেটার কিভাবে করা যায় এটা করার জন্য। এবং এখানে সবচেয়ে কমন যে মিস্টেক আমরা করি সেটা হচ্ছে যে আমরা ব্লাইন্ডলি অনেক ধরনের চেঞ্জেস নিয়ে আসি উইদাউট ডকুমেন্টেশন আর লগিং। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু লগ ইট। ওকে, একটা রিজন হচ্ছে ওই যে ফার্স্টের দিকে বলছিলাম যে রিপ্রোডিউসিবিলিটি, রাইট? তার মানে আপনি যে কাজটা করলেন এটাকে যাতে রিপ্রোডিউস করা যায়। সো আপনি যদি র্যান্ডমলি কোনো ধরনের চেঞ্জেস নিয়ে আসেন আপনার মডেলে, হাইপার প্যারামিটার টিউনিং বলেন বা অন্য যে কোনো অ্যাসপেক্টেই বলেন, সো এইটা কিন্তু র্যান্ডম হওয়া যাবে না। দেয়ার শুড বি সাম সিস্টেমেটিক বাইন্ডিংস অর অ্যাটলিস্ট রিজনিং ফর ইট, রাইট? এবং এইটা আপনি যদি মাল্টিপল মডেল ইউজ করেন, ইউ হ্যাভ টু এনশিওর যে ইটস কমন ফর অল দ্য মডেলস, রাইট? সো দ্যাট ইউ হ্যাভ এ জাস্টিফিকেশন যে কেন এটা আপনি ইউটিলাইজ করলেন, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড ইট, রাইট? আর আমরা সবসময় একটা বিষয় ভুলে যাই বা মিস্টেক করি, সেটা হচ্ছে বেসলাইন। সে একটা কাজ, এক্সিস্টিং কাজ হয়তো বা এটার আছে অনেকগুলো, দ্যাট মিনস এটার বেসলাইন আছে, রাইট? সো আপনি লাং ক্যান্সার ডিটেকশনে যখন যাবেন, দ্য বেসলাইন ইজ অলরেডি 98%, 99%। তার মানে অ্যাকুরেসির অ্যাসপেক্টে যদি বেসলাইন চিন্তা করেন, অলরেডি 99% অ্যাকুরেসি হয়তো বা ওই পার্টিকুলার ধরনের কাজের আছে। দ্যাটস ইউর বেসলাইন, রাইট? তো তাহলে ওইখানে অ্যাকুরেসির অ্যাসপেক্টে খুব বেশি কিছু করার কিন্তু অপরচুনিটি নাই, রাইট? দেন ইউ ডু হোয়াট? ইউ ডু অপটিমাইজেশন, রাইট? এই ক্ষেত্রে আমরা যদি একটা অ্যাসপেক্ট চিন্তা করতে চাই, আমি গিভিং ইউ সাম হিন্ট যে আপনি কিভাবে চিন্তা করতে পারেন। সো অপটিমাইজেশন কি? আচ্ছা ঠিক আছে, যে রেজাল্টগুলো পাওয়া গেছে 99%, এই ক্ষেত্রে খুব হেভি মডেল ইউজ করা হয়েছে, রাইট? হেভি বিল্ড মডেল। তো সেক্ষেত্রে ওই মডেলগুলোর জন্য কম্পিটিশনাল পাওয়ার বেশি লাগছে, রিসোর্সেস বেশি লাগছে। সো ইউ আর বিল্ডিং সামথিং লাইট, যেটা হয়তো বা একটা ফোনে রান করতে পারে, যেটার জন্য এত বেশি হেভি পাওয়ার লাগে না, রাইট? বাট ইট গিভস কাইন্ড অফ সিমিলার রেজাল্ট। ওই 98-এর কাছাকাছি যায়, হয়তো বা 99 যায় না, 98 যায় না, হয়তো বা 95 যায়। বাট যেহেতু ইউ আর ইউটিলাইজিং লেস রিসোর্সেস, ইট ইটসেলফ ইজ এ ভেরি ইউনিক থিং, রাইট? ইম্পর্টেন্ট থিং। সো আমরা এই অ্যাসপেক্টগুলো চিন্তা করতে অনেক সময় ভুলে যাই। আমরা সবসময় চিন্তা করি অ্যাকুরেসি ইজ দ্য ফাইনাল গোল। ইটস নট, রাইট? আপনি চিন্তা করেন আপনার একটা মডেল বা একটা পার্টিকুলার ইমেজ, এইটা লেটস সে আপনি বললেন যে আহ, ওনার ক্যান্সার, লেটস সে। সো এই ইমেজটা দিয়ে আপনার মডেল বলে দিবে যে ক্যান্সার আছে নাকি নাই, রাইট? সো এইটার জন্য আপনি আগের যে মডেলগুলো তারা দেখা যাচ্ছে 10 মিনিটস টাইম নেয়, এবং 10 মিনিটস অবভিয়াসলি অনেক রিসোর্সেস সে ইউটিলাইজ করে, রাইট? বাট আপনার মডেল ওদের থেকে একটু কম অ্যাকুরেসি দেয়, বাট ইট টেক্স অনলি 5 মিনিটস বা 3 মিনিটস, রাইট, টু গিভ দ্য সেম রেজাল্ট। ইউ সি যে কোথায় আমরা আসলে চেঞ্জেস নিয়ে আসছি, কোথায় আমরা আমাদের ফোকাসটাকে ডাইভার্ট করছি। সো ইউ থিঙ্ক অফ ডিফারেন্ট অ্যাসপেক্ট, যে কোন জায়গাটায় আসলে আমি অন্যদের থেকে ডিফারেন্ট কিছু করতে পারি। সো এই জায়গাটায় ওই যে ফেজ 3 যে ফেজ 2 যেটা ছিল লিটারেচার রিভিউ, ওইখানে গ্যাপগুলো আমরা ফাইন্ড আউট করবো। দ্যাটস আওয়ার মেন কি বলবো যে ফোকাল পয়েন্ট অফ দ্যাট পার্টিকুলার ফেজ। ওইখান থেকে আপনি এই বিষয়গুলো নিয়ে আসবেন এবং যেটাকে আপনি ফার্দার ইউটিলাইজ করবেন বা ইমপ্লিমেন্ট করবেন ইন ফেজ 3 and 4। ওকে, সো বেসলাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, এইটার পরের স্টেপটা আসতেছে হচ্ছে যে এই যে ফেজ 5, যেটা হচ্ছে ইটারেশন উইথ এভিডেন্স, রাইট? সো আপনি ইনিশিয়াল যে রেজাল্ট পেলেন, এটা ইনিশিয়ালি দেখা গেলো যে আপনার 70% অ্যাকুরেসি পাইছেন। আপনার মাথায় আসলো যে আচ্ছা ঠিক আছে, এই 70% দিয়ে তো কিছু হবে না, আই হ্যাভ টু ডু বেটার, রাইট? ইয়েস, ইউ অবভিয়াসলি হ্যাভ টু ডু বেটার। এবং তখন এই ইটারেটিভ প্রসেসটা আসতেছে, কারণ আমরা ইনিশিয়াল যে রেজাল্ট পাই, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে যে বেসিক আউটপুট আর কি ফর অ্যানি মডেল, উইদাউট ডুইং এনিথিং। আপনি খুবই বেসিক প্রি প্রসেসিং করে মডেলটাকে অ্যাপ্লাই করছেন এবং মডেলেরও কোনো ধরনের টিউনিং করেন নাই, আপনার যে রেজাল্টটা পেয়েছেন। নাও ইউ হ্যাভ টু স্পেসিফিক থিংস টু রাইট, ইনিশিয়ালি মডেলের টিউনিং, সো হাইপার প্যারামিটার টিউনিং, আদার অ্যাসপেক্ট, রাইট? এগুলো করে একটা পার্টিকুলার ফেজ পর্যন্ত আপনি যেতে পারেন। দেখা গেলো স্টিল নট এনাফ, দেন ইউ ব্যাক ট্র্যাক। আমরা প্রিভিয়াসলি এটা নিয়ে কিছুটা কথাও বলছি। ব্যাক ট্র্যাক করে আপনি প্রি প্রসেসিং স্টেপে আবার কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারেন, রাইট? এই পুরো প্রসেসের যে ওভারঅল রিএভালুয়েশন করতেছেন, ইটারেশন করতেছেন, এইটার মাধ্যমে আসলে আমরা ওভারঅল সিস্টেমটাকে আমরা যে পর্যায়ে যাই ওই পর্যায়ে আসলে নিয়ে যাই, ঠিক আছে? সো এই জায়গাটায় আমরা খুব কমনলি একটা ওয়ার্ড ইউজ করি, সরি, সেটা হচ্ছে টুইক করা। মডেল টুইক করতেছি, হাইপার প্যারামিটার টিউন করতেছি। হুট করেই আমি দেখা যাচ্ছে যে হাইপার প্যারামিটারে দেখা গেল আমার ওভারঅল নাম্বার যেটা ছিল, ওকে, নাম্বার অফ রিপিটেশন, এটা আমি চেঞ্জ করে দিলাম 25, অ্যান্ড মডেল হুট করে ভালো একটা অ্যাকুরেসি দিলাম, আমি খুশি হয়ে গেলাম যে না, ইটস ফাইন। ইট শুডন্ট ওয়ার্ক লাইক দ্যাট, দেয়ার শুড বি সাম সিস্টেম, রাইট?
সো এই সিস্টেমগুলো কিরকম ভাবে কাজ করে আমরা কিন্তু প্রিভিয়াসলি কিছুটা হয়তো বা হিন্টস আপনারা আহ, পাইছেন বা জানেন কিছুটা, আমি কিছুটা রিপিট করি। সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য কম্পোনেন্ট যেটা আপনারা হয়তো কমনলি ইউজ করে থাকেন সেটা হচ্ছে যে সিভি বা গ্রিড সার্চ সিভি, রাইট? সে যেটা করে আপনার হাইপার প্যারামিটারের যে পার্টিকুলার কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টের বিভিন্ন কম্বিনেশন নিয়ে সে ট্রাই করে দেখে যে কোন কম্বিনেশনে আমার মডেল বেটার রেজাল্ট দিচ্ছে, রাইট? সো সিস্টেমেটিক অ্যাপ্রোচ, রাইট? সো আপনি কিন্তু সিস্টেমেটিক একটা প্রসেসে কম্বিনেশনসগুলো ট্রাই করতেছেন এবং ওইখান থেকে বেটার যেটা আসতেছে ওটাকে আপনি সিলেক্ট করতেছেন, রাইট? বাট আপনি হুট করেই একটাকে টুইক করে ফেললেন, অন্য একটা টুইক করে ফেললেন, দেন ধুম করে একটা ভালো রেজাল্ট আসলে আপনি বললেন যে না এটাই থাক। বাট এইটার কিন্তু কোনো প্রপার গ্রাউন্ডিংস আপনার কাছে নাই যে কেন ভালো রেজাল্ট আসলো, রাইট? সো ভালো রেজাল্ট আসে ভালো কথা, বাট এটার পিছনে রিজনিং আপনাকে জানতে হবে, এটার পিছনের কেন ভালো রেজাল্ট আসলো এই কোশ্চেনের অ্যান্সার আপনাকে জানতে হবে, রাইট? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অনেক সময় এই কেনর অ্যান্সার দিতে পারা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন এ রিসার্চ প্রেজেন্টেশন, ঠিক আছে? সো আপনি যদি ওইটা প্রপারলি প্রেজেন্ট করতে পারেন দেন দেন ইউ হ্যাভ দ্য আপার হ্যান্ড। যাচ্ছে ঠিক আছে, আই নো আমার মডেল ভালো রেজাল্ট দিচ্ছে, কেন দিচ্ছে আই অলসো নো দ্যাট। এবং ভালো রেজাল্ট দিচ্ছে না, কেন দিচ্ছে না, কোন জায়গায় প্রবলেম, ওইটাও আমি জানি। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এবং এইটাও আপনি অনেক সময় হেল্প করে। সো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক রিসার্চ পেপার দেখবেন যে দ্য অ্যাকুরেসি ইজ ভেরি লো বাট দ্য পেপার ইজ পাবলিশড বিকজ দে পয়েন্টেড আউট সামথিং ইম্পর্ট্যান্ট, রাইট? ওই যে বললাম যে রিজনিং যেটা, এটাকে তারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে। দিস ইজ অ্যানাদার অ্যাসপেক্ট অফ নোবেলটি, যেটা আপনি চিন্তা করতে পারেন, ইউনিকনেস। ওকে, সো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই ল্যাকিংসগুলো হয়তো বা কারেন্ট যে সিচুয়েশন আছে এটাতে অ্যাড্রেস করা পসিবল না, বা অ্যাড্রেস করার জন্য আপনি হয়তো বা কিছু একটা নিয়ে আসলেন, রাইট? দোজ আর দ্য থিংস ইউ ক্যান ফোকাস অন। ওকে, এখন ইনিশিয়ালি এটাকে অনেক ওভারওয়েলমিং লাগে যে আচ্ছা ঠিক আছে, আমি ইনিশিয়ালি যখন একটা টপিক নিয়ে কাজ করা শুরু করবো তখন আমি এত কিছু কিভাবে চিন্তা করবো, রাইট? এত কিছু তো আসবে না। সো you do not have to initially, to be very honest. Okay, uh, step by step, phase by phase, you uh, হ্যাভ সাম ক্ল্যারিটি যে আচ্ছা আমার কোন জায়গাটায় আসলে আমি কিছু নিয়ে আসতে পারি। এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে থিস স্টুডেন্ট যারা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা P3 যেটাকে আমরা বলি বা ফাইনাল ফেজ আর কি অফ থিসিস, ওইখানে এসে তাদের মেন কন্ট্রিবিউশনসগুলো বা ইউনিক কন্ট্রিবিউশনসগুলোকে আসলে ফাইনালাইজ করতে পারে বা নিয়ে আসতে পারে। অনেকেই স্ট্রাগল করে কিন্তু ফার্স্ট ফেজগুলোতে, রাইট? বাট খুব রেয়ার কিছু টিমস থাকে বা গ্রুপস থাকে তারা দেখাচ্ছে ফেজ P1 বা P2-তে আসলে ওগুলোকে ফাইনালাইজ করতে পারে। সো ইউ ডো নট হ্যাভ টু ওয়ারি যদি আপনি ইনিশিয়াল ফেজে এটাকে ফাইন্ড আউট না করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, হোয়াট আর মাই কন্ট্রিবিউশনস গোয়িং টু বি, কিংবা আমার ইউনিক অ্যাসপেক্টটা কী হতে যাচ্ছে, রাইট? উইথ টাইম ইউ উইল বি অ্যাবল টু এইটা নিয়ে পুরো কনফিডেন্স থাকতে পারেন যদি আপনি ফেজগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে থাকেন আর কি, ঠিক আছে? আচ্ছা, ফাইনাল ফেজ 6 যেটা, দিস ইজ ফর প্রেজেন্টিং ইউর ওয়ার্ক ইন এ ম্যানার যেটাকে আসলে আপনি ওই যে পাবলিকেশন পর্যায়ে নিয়ে যেতে পারবেন, রাইট? সো দের ইজ টু টাইপ অফ একাডেমিক রাইটিং। ওয়ান ইজ ফর থিসিস, ইট হ্যাভ টু বি ভেরি ডিটেইল, রাইট? সো আপনি এভরি সিঙ্গেল থিং যেটা করছেন এটাকে প্রেজেন্ট করতে হবে, নিয়ে আসতে হবে। এবং দেখবেন থিসিস রিপোর্টগুলো এই জন্য বিশাল হয়, কারো 50 পেজ হয়েছে, কারো 100 পেজ হয়েছে, কারো 70 পেজ হয়েছে, রাইট? বাট আপনি যখন কনফারেন্স পেপারগুলো দেখবেন দের ইজ পেজ লিমিট, ইটস 6 পেজ, ম্যাক্সিমাম 8 পেজ। আপনার যখন জার্নাল পেপারসগুলো দেখবেন যদিও পেজ লিমিট নাই, বাট ম্যাক্সিমামই দেখবেন যে 15 থেকে 20 পেজ, 30 পেজের উপরে খুব বেশি আপনি জার্নাল পেপার আসলে দেখবেন না। 30 ইটসেলফ ইজ রিয়েলি আনকমন। ওকে, নাও দ্য কোশ্চিন ইজ যে আপনি তাহলে এই যে ওভারঅল লেটস থিসিস কাজটাকেই যদি কেউ পাবলিকেশনে ফেজে নিয়ে আসতে চায় সেটাকে, রাইট? এটাকে কিরকম ভাবে আসলে রেডি করতে হয়, বা ইনিশিয়াল আপনি যে কাজটা করলেন এটাকে আপনি যখন এরকম পাবলিকেশন ফেজে নিয়ে যাবেন, রাইট? সো দের ইজ এ স্ট্রাকচার ফর একাডেমিক রাইটিং বা পেপারস আর কি, রাইট? এর হিসাবে আপনারা মোটামুটি পরিচিত, এবং যে পেপারসগুলো দেখবেন ইউ উইল সি দিস স্ট্রাকচার মোরলেস সিমিলার। কোনো কোনো জায়গায় অল্প কিছু অ্যাডিশন সাবস্ট্রাকশন থাকে, বাট দিস ইজ দ্য স্ট্রাকচার, রাইট? ইন্ট্রোডাকশন, রিলেটেড ওয়ার্ক, মেথোডোলজি, রেজাল্ট ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। এবং প্রত্যেকটাতে স্পেসিফিক ওই যে কিছু সাব কম্পোনেন্ট আসলে ম্যান্ডেটরি থাকে, ঠিক আছে? সো এই ওয়াইজ কাজটাকে প্রেজেন্ট করে। এবং মনে রাখতে হবে আপনার কাজটা লেটস অনেক ভালো হয়েছে, ইট হ্যাজ ইউনিক কন্ট্রিবিউশন, ইট হ্যাজ দ্য নোবেলটি, বাট ইফ ইউ ফেইল টু প্রেজেন্ট ইট ইন এ প্রপার ম্যানার, সুন্দরভাবে যদি প্রেজেন্ট না করতে পারেন ইন এ রিপোর্ট, তাহলে এইটার পাবলিকেশনের যে প্রবাবিলিটি এটা আসলে জিরোতে নেমে আসবে, ঠিক আছে?
তো ভালো কাজ করলে হবে না, কাজটাকে ভালোভাবে প্রেজেন্টও করতে পারতে হবে। তো দিস ইজ এ সেপারেট স্কিল, এবং দিস ফেজ 6 ইটসেলফ ইজ এ ম্যারাথন। ঠিক আছে, you write it initially, you then modify it continuously, okay, until it reach that particular phase যেখানে আসলে you are ready to submit it, right? So এই ফেজ 6 কমপ্লিট করা মানে আপনি আপনার ওভারঅল রিসার্চের ফেজ কমপ্লিট করলেন। নাও submission and the rest of the pathway, this is a separate journey and this is again a very hectic one, okay, বাট আপনি যদি এই পর্যন্ত আসতে পারেন, ইউ হ্যাভ ডান রিয়েলি গুড জব। অ্যান্ড রেস্টের পোর্শনটা তখন আপনার কাছে অনেকটা অ্যাওয়ার্ডিং মনে হবে, ঠিক আছে। অ্যান্ড এই জায়গাটায় ফেজ 6-এ আসার সময় এই যে আপনি ওভারঅল স্ট্রাকচার ওয়াইজ পেপার ক্রিয়েট করে ফেললেন, এই জায়গায় কিছু জিনিস মাথায় রাখতে হবে যখন আপনি ওই যে এর পরের ফেজে যাবেন, পাবলিকেশনে যাবেন, সেটা সেটা হচ্ছে রেজাল্ট টেবিল এবং ফিগার্স গুলোকে খুব সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করতে। অনেক সময় দেখা যায় যে রেজাল্টের যে ফিগার্স গুলো বা টেবিলগুলো, এগুলো হচ্ছে খুবই স্ক্রিনশট নেওয়া হয়েছে, কিংবা টেবিল না বিল করে ওইখানে একটা পিকচার বিল করা হয়েছে। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে দিজ আর প্রপারলি ডকুমেন্টেড এবং প্রপারলি প্রেজেন্টেড, ওকে। এবং এইটা অনেক সময় সেপারেটলি চাওয়া হয় যে কোনো ধরনের পাবলিকেশন, সো এইটার হাই কোয়ালিটি ইমেজেস বা এক্সেট্রা আপনার কাছে থাকতে হবে। আরেকটা হচ্ছে অনেক সময় আমরা লিমিটেশন নিয়ে কথা বলতে অনেক ভয় পাই, যে আচ্ছা ঠিক আছে আমার কাজটা তো অনেক ভালো হয়েছে, কোনো লিমিটেশনস নাই। ইটস নট লাইক দ্যাট, লাইক এ সেড, যে আমাদের সবার কাজেরই লিমিটেশনস আছে, বিকজ আমরা কেউ আসলে 100%-এ পৌঁছাতে পারবো না, রাইট? সো ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট ইন এ সিস্টেমেটিক ওয়ে। এমনভাবে লিমিটেশনসটা বলতে হবে দ্যাট ইট সাউন্ড যে এই লিমিটেশনটাও আসলে একটা কন্ট্রিবিউশন, ঠিক আছে, ফাইন্ডিং আউট দ্যাট লিমিটেশন। সো ওইরকমভাবে এটাকে ফেস করতে হবে। আরেকটা হচ্ছে অনেক সময় কোড চাওয়া হয়। জেনারেলি ইটস ভেরি আনকমন যে কোড চাবে আপনার কাছ থেকে, বাট কোডটাকে প্রপার ডকুমেন্টেশন, একটা গিট হাব রিপোজিটরিতে রাখা, এটার একটা ডকুমেন্টেশন করে রাখা, এটা যাতে যে কোনো সময় যে কেউ চালালে যাতে সিমিলার রেজাল্ট পায়, এটা ইনশিওর করা। তাই বলে আবার ফ্রেন্ডকে কোড দিয়ে দিয়েন না, ঠিক আছে, উনি আবার দেখা যাবে যে ওইটা নিয়ে প্রেজেন্ট করে ফেলছে। ইউ কিপ ইট ইন এ প্রপার ডকুমেন্টেড ওয়ে, সো দ্যাট যখন প্রয়োজন পড়তেছে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারতেছেন। বা অনেক সময় কিছু ফিডব্যাক আসে পাবলিকেশনের ইয়েগুলো থেকে, সেটা কনফারেন্স হোক বা জার্নাল হোক, যে কিছু চেঞ্জেস নিয়ে আসেন, যেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যাসপেক্টে চেঞ্জেস। সো আপনার এটা যদি প্রপারলি ডকুমেন্টেড এবং প্রপারলি এরকমভাবে ইয়ে করা থাকে, তাহলে ওই চেঞ্জেসগুলো নিয়ে আসা আপনার জন্য ইজিয়ার। যদি না থাকে, এক একটা এক এক জায়গায় আছে, কোথায় কি আছে যায় না, নতুন করে কাজ করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, রাইট? সো ইউ ইনশিওর যে দিস ইজ রেডি, ঠিক আছে। সো দিজ আর দ্য টোটাল 6 ফেজ, যেটা আসলে আপনি একাডেমিক রিসার্চ বলেন, সেটা থিসিসের অ্যাসপেক্টে বা প্রজেক্টের অ্যাসপেক্টে, ইউ হ্যাভ টু গো থ্রু দিস সিক্স ফেজ আর কি, ওকে। হয়তোবা প্রজেক্টের ক্ষেত্রে ফেজ 6টা একটু ডিফারেন্ট হবে, সেখানে আপনার পেপার রাইটিংটা কম হবে, আপনার ওভারঅল ডকুমেন্টেশন এবং এটা শোকেসিংটা বেশি বেশি হবে। তার মানে এটাকে কোনো একটা ওয়েবসাইটে কনভার্ট করা, বা এটাকে গিট হাবে হয়তো বা আপলোড করা উইথ প্রপার ডকুমেন্টেশন অ্যান্ড এক্সেট্রা, রাইট? সো ওই জায়গাগুলো হয়তো বা আপনার বেশি ফোকাস করতে হবে, বাট মোর অর লেস দিস 6 ফেসেস আর রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ টু ওভারঅল লুক ইনটু, যখন আপনি একটা রিসার্চ আসলে শুরু করতেছেন, রাইট? নাও অ্যালং দ্য ওয়ে, এই ফেজগুলো যদি এত ইজি হতো টু ফলো, তাহলে কিন্তু যে কেউ রিসার্চ করে ফেলতে পারতো, পেপার পাবলিশ করতে পারতো, রাইট? ইটস নট দ্যাট ইজি, রাইট? এই জন্যই যেটা হয় যে ইউ অলওয়েজ নিড সামওয়ান হু হ্যাভ দ্য এক্সপার্টিস, নট ইন ইউর স্পেসিফিক টপিক বাট ইন দ্য ডোমেইন, ওইটা নিয়ে কাজ করতেছে, টু গাইড ইউ ইন দিস ফেজ, যে আপনি কি যে ডিসিশনসগুলো নিচ্ছেন, ইজ দ্যাট ইন দ্য রাইট ডিরেকশন অর নট। এই ক্ষেত্রে রাইট ডিরেকশনে যদি আপনি কাজগুলো না করেন, তাহলে 6টা ফেজই কমপ্লিট করছেন, বাট স্টিল ইউ হ্যাভ নাথিং টু শো, রাইট? এরকম হতে পারে। সো এই গাইডেন্সটা ইম্পর্টেন্ট, যে আচ্ছা ঠিক আছে আমি ফেজ 1 কমপ্লিট করলাম, ইজ মাই ফেজ 1 গুড এনাফ ফর মি টু গো ইনটু ফেজ 2, রাইট? ফেজ 2 কমপ্লিট করলাম, ফেজ 3-তে যাওয়ার জন্য কি এনাফ কিনা? ফেজ 3-তে আসার পরে আমার কাছে মনে হলো যে আচ্ছা ফেজ 1-এ মনে হয় কিছু মিস্টেক আছে, সো আই রিডু দ্যাট, ডিড আই ডু ডু ইট ওয়েল অর নট, ওকে। এই পার্টিকুলার ইয়েতে একজন গাইডেন্স যদি থাকে ইনিশিয়ালি ফর 2 ইটারেশন অ্যাটলিস্ট, তার মানে 2টা প্রজেক্টের জন্য যখন ইউ হ্যাভ গাইডেন্স, দেন ইউ গেট দ্য ওভারঅল প্যাটার্ন ইউর সেলফ, যে কিভাবে আসতেছে, কিভাবে করতে হবে, রাইট? গেট সাম আইডিয়া। অ্যান্ড একটা বিষয় মনে রাখতে হবে, ফর ইউ টু পাবলিশ সামথিং, ইউ হ্যাভ টু রিড দ্য পাবলিশ পেপার, দ্যাটস ফর শিওর। আপনার যদি পাবলিশ করার ইচ্ছা থাকে, আপনাকে একাডেমিক পেপার পড়তেই হবে। এবং ট্রাস্ট মি, যখন আপনি ফার্স্ট এরকম রিসার্চ পেপার, একাডেমিক পেপার পড়তে যাবেন, আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি ফার্স্টের যে পেপার পড়ছি ওটার 80% আমি কিছু বুঝি নাই। দ্য কিওয়ার্ড ওয়ার আননোন, ওকে, কি করতেছে, কেন করতেছে, আই হ্যাভ নো ক্লু। অ্যান্ড আমি যদি ওই সময় লেটসে ওটাকে রেখে দিতাম,
ইজিয়েস্ট ওয়ে না খুঁজে বাইর করার ট্রাই করতাম, তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হতো টু মুভ ফরওয়ার্ড। তো আপনার ক্ষেত্রে সিমিলার হবে, একাডেমিক পেপারসগুলোও এরকম, দের আর সো মেনি থিংস টু নো, এবং আপনার সব কিছু জানবেন না, স্বাভাবিক, রাইট? সব কিছু জেনে যদি আমরা শুরু করতে চাই তাহলে কখনোই শুরু করতে পারবো না। সো এই জন্য পেপারসগুলো পড়লে দেয়ার উইল বি সো মেনি আননোনস থিং যেটা আপনাকে বদার করবে, বাট এই জন্য এটাকে ইজি করে দেওয়ার কিছু সিস্টেম আমি আপনাদেরকে শেখাই দিব, যেটা দিয়ে পেপারসগুলো পড়তে হয়তো বা অ্যাটলিস্ট অত বেশি বোরিং লাগবে না যত বেশি, বাট পেপার রিডিং ইজ বোরিং, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ দ্যাট, এবং ইউ হ্যাভ টু রিড ইট, ওকে? সেই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি মনে হয় যে না, আই ওয়ান্ট টু পাবলিশ সামথিং, ওকে? অ্যান্ড প্রজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইউ হ্যাভ টু রিভিউ এ লট অফ প্রজেক্ট, সেটা ক্যাগেলে হইতে পারে, গিটহাবে হইতে পারে, সিমিলার প্ল্যাটফর্মগুলোতে হইতে পারে, যে হাউ দে আর ডুইং ইট, হোয়াট আর দ্য থিংস দ্যাট আই লাইক অ্যাবাউট দেম, ওকে? তাদের প্রজেক্টের কোন জিনিসগুলো আমার ভালো লাগতেছে, কোন জিনিসগুলো আমি লাইক করি না। সো আপনিও যখন এটা প্রজেক্ট এরকমভাবে প্রেজেন্ট করবেন বা ইয়ে করবেন, সো আপনার প্রজেক্টটা অন্য কেউ দেখে যাতে সিমিলার জিনিসটা পায়। দ্য মেজর থিং উই ল্যাক ইজ ডকুমেন্টেশন। সো আমরা কি করতেছি, ওটা কোনো প্রপার ডকুমেন্টেশন থাকে না দেখে আমরা অনেক সময় আসলে বিষয়গুলো নিয়ে খুব বেশি প্রবলেম ফেস করি, ওকে? সো আমার মনে হয় যে আজকে আমরা এই পর্যন্তই রাখি। মোটামুটি 1 আওয়ার্সের একটা ইয়ে হয়ে গেছে, লেন্দি প্রসেস দিয়েছে, বাট লাইক আই সেড প্রত্যেকটা ফেজে আসলে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করার আছে, যেগুলো আমরা হয়তোবা আরেকটু ডিভাইড করে করে ওগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? বিশেষ করে ফেজ 2-এ উই হ্যাভ এ লট টু টক অ্যাবাউট, ওকে? ইনশাল্লাহ। ওকে, আমার মনে হয় যে আমরা কোশ্চেন্স কিছু নিতে পারি এখান থেকে। জাস্ট গিভ মি এ মিনিট। ওকে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো করতে পারেন। আহ, আগে অনেকগুলো কোশ্চেন করা হয়েছে, বাট আমি বলবো যে এখন থেকে আবার কোশ্চেন করেন, আমরা এই টাইম থেকে কোশ্চেন গুলো আস্তে আস্তে নেওয়া শুরু করবো আর কি। সো আরেকবার কোশ্চেন গুলো লিখে ফেলেন সবাই, যার যার দিক থেকে কোশ্চেন থাকে। আর আমি দুই একটা কোশ্চেন হয়তো বা আপনাদের প্রিভিয়াস যেগুলো ছিল ওগুলো একটু হুম। দেখে অ্যান্সার করার ট্রাই করতেছি, যে কি কি আছে দেখে, লেটস সি। রিয়েল লাইফের প্রবলেম সলিউশন আসলে টাফ না, অনেকগুলা। আমরা দুইটা ওয়েতে চিন্তা করতে পারি, একটা হচ্ছে যে আপনি প্রবলেমের সলিউশন কিভাবে করা যায়, ইউ প্রেজেন্ট দ্য পাথওয়ে, আর একটা হচ্ছে আপনি প্রবলেম ইটসেলফকে সলভ করলেন, রাইট? তার মানে আপনি প্রোটোটাইপ পর্যন্ত গেলেন। সো আমরা রিসার্চের ফার্স্ট ফেজে বেশিরভাগ সময় থাকি, উই জাস্ট সাজেস্ট যে এরকম করা যায়, এটা করেন, ঠিক আছে? আমরা প্রোটোটাইপ পর্যন্ত যাই না। সো প্রোটোটাইপ পর্যন্ত যাওয়া ডিফিকাল্ট, ওইটার জন্য আসলে ইন্টারভেনশন লাগে ফর সফটওয়্যার ইন্ডাস্ট্রি অ্যান্ড এক্সেট্রা, বাট ইনিশিয়াল ফেজে ইউ ক্যান অলওয়েজ সলভ প্রবলেম, ওকে? সমস্যা নেই। পেপার ওয়ে সবচেয়ে লেখার সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে অনেকগুলো রিলেভেন্ট পেপার পড়া। সো লেটস সে ইউ হ্যাভ টার্গেটেড এ কনফারেন্স, লেটস সে আপনি কাই টার্গেট করছেন বা সিএসসিডব্লিউ টার্গেট করছেন বা আইট্রিপলির একটা টপনস কনফারেন্স টার্গেট করছেন। সো ইউ হ্যাভ টু রিড পেপারস অফ দ্যাট পার্টিকুলার কনফারেন্স, যে তারা কি ধরনের প্যাটার্ন ফলো করে। একাডেমিয়াতে দেয়ার ইজ এ সেইং অর প্যাটার্ন, সেটা হচ্ছে যে তারা হলো কি যে তাদের স্পেসিফিক কিছু থট আছে, ওই থটের বাইরে তারা খুব একটা যায় না, ওকে? সো একটা স্পেসিফিক কনফারেন্সে দেখবেন যে তারা সিমিলার স্টাইল অফ পেপারস তারা পছন্দ করে, তারা স্পেসিফিক কিছু জিনিস ওইখানে পছন্দ করে যে এই জিনিসগুলো থাকতে হবে। জার্নাল ক্ষেত্রে দিস ইজ ভেরি ট্রু, যে ওই জিনিসগুলো যদি ওইরকম ভাবে না থাকে দে উইল নট কনসিডার ইউ। সো এই জন্যই আহ, লেখাটাকে বেটার করার জন্য ইটস বেটার যে আপনি এক্সিস্টিং রিসার্চ পেপারগুলোকে ফলো করা, ওগুলোকে একটু গো থ্রু করা। সব প্রবলেমই এক্সিস্ট করবে, ইউ উইল নট ফাইন্ড এনি টপিক যেটা আসলে এক্সিস্ট করে না, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি হোয়াট উই ডু বেসিক্যালি, ওকে? আমরা ওইটাই করতেছি এভরিডে, আমরা যে প্রবলেম চিন্তা করতেছি, আপনি চিন্তা করতেছেন দিস ইজ ইউনিক বিকজ আপনি এখনো ওইটা সম্পর্কে জানেন নাই, পড়াশোনা করেন নাই, তাই, ঠিক আছে? বাট দ্যাটস টোটালি ফাইন, লাইক আই সেড যে আমরা আসলে দের আর ডিফারেন্ট অ্যাসপেক্ট যেখান থেকে আসলে আমরা ওইটার ইউনিক কন্ট্রিবিউশনসগুলো আসলে নিয়ে আসতে পারি, ওকে? না, লিটারেচার রিভিউ ইটস নট লাইক যে এক্সাক্ট সেম টপিক আপনাকে খুঁজে বাইর করতে হবে, কারণ তাহলে তো আসলে আম, সমসাময়িক কাজগুলো আসলে আমরা ইয়া করতে পারলাম না, ফোকাস করতে পারলাম না। সো ইউ ফোকাস অন দ্য ফ্রেজেস অর স্পেসিফিক কিওয়ার্ড। সো আপনার টপিকের ভেতরে দেখা গেলো অনেকগুলো কিওয়ার্ড আছে, রাইট? সো ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে আপনি যে পেপারসগুলো খুঁজে পাচ্ছেন ওগুলোর রিসেন্ট পেপার
উই জেনারেলি রেকমেন্ড নট বিফোর 5 ইয়ার্স, তার মানে আপনি লাস্ট 5 ইয়ার্সের ম্যাক্সিমাম পেপারসগুলোকে এক্সপ্লোর করবেন। সাথে কিছু ক্লাসিক পেপারস থাকে প্রত্যেকটা ডোমেইনের। ওকে, যেমন মেশিন লার্নিং এর ক্ষেত্রে দেখবেন যে মেশিন লার্নিং মডেলসগুলো আছে ওগুলোর যে পেপারসগুলো, মানে প্রত্যেকটা মডেল কিন্তু যখন আহ, ইয়ে করা হয় আর কি, প্রেজেন্ট করা হয় বা পাবলিশ করা হয়, তখন সাথে সাথে একটা পেপারও পাবলিশ করা হয়। যেমন এক্সিবিউস্টের জন্য আপনি পেপার পাবেন, এসভিএম এর জন্য পেপার পাবেন, রাইট? সো দোজ আর কল দ্য ক্লাসিক পেপার, যেগুলো কখনোই ওল্ড হবে না, রাইট? এই মডেলসগুলো যতদিন থাকবে। সো ওই পেপারসগুলো পড়া যায়, যদি ওটা 1990-এরও হয় সমস্যা নাই, বাট জেনারেলি আমরা ট্রাই করি কোনো একটা প্রবলেম সলভ করার জন্য রিসেন্ট 5 ইয়ার্স ইজ মোর দেন এনাফ, কারণ তারা অলরেডি তার আগের ইয়ার্সের যে গ্যাপগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করে আসতেছে, রাইট? অ্যান্ড ট্রাই করা উচিত যে দুই একটা রিভিউ পেপার পড়া। রিভিউ পেপারস আর যে সমসাময়িক যে কাজগুলো হয়েছে রিসেন্ট ইয়ার্সগুলোতে যেগুলো হয়েছে ওগুলোকে একসাথে সিনথেসাইজ করে একটা পেপারে নিয়ে আসে। Okay, so research is for starting, it's always best to have a group because there are so many components to tackle, so many components to work on. তো আপনার যদি একটা গ্রুপ থাকে প্রত্যেকে কন্ট্রিবিউট করে, ইট বিকামস ইজিয়ার। থিসিসগুলো এরকমভাবে আসলে ইয়া করা হয়, বাট হোয়েন ইউ আর ইউজ টু ইট উইথ দ্য প্রসেস, তখন আপনি যেটা করতে পারেন ইন্ডিভিজুয়াল করতে পারেন। বাট গ্রুপ ওয়াইজ করলেও যেটা করতে হবে সবগুলো স্টেপে নিজেকে ইনভলভ থাকতে হবে। সো গ্রুপের অন্যরা দেখা গেল, আপনার গ্রুপ মেম্বার দেখা যাচ্ছে লিটারেচার রিভিউ করলো, আপনি ইনভলভই থাকলেন না, তাহলে কিন্তু আপনি খুব ইম্পর্টেন্ট একটা ফেজ মিস করে গেলেন, রাইট? সো গ্রুপের ক্ষেত্রে এটা ইনশিওর করতে হবে যে সবগুলো ফেজে আপনি যাতে ইন ইনভলভ থাকেন আর কি। রিসার্চের টপিক সিলেকশনে আমরা আজকের সেশনে যেটুকু ডিসকাস করছি, দ্যাট ইজ বেসিক্যালি নট এনাফ, আই নো দ্যাট। সো আমরা টপিক সিলেকশনের ব্যাপারে একটা শর্ট সেশন ইনশাল্লাহ সামনে করব। আমি এমদাদ ভাইকে রিকোয়েস্ট করে রাখলাম যে আমরা অ্যাকচুয়ালি নিজেরা বসে ওই দিন নিজেরাও একটা করে টপিক সিলেক্ট করা ট্রাই করবো, যে হাউ ক্যান আই সিলেক্ট টপিক ফ্রম মাই ডে টু ডে প্রবলেম। ওকে, এবং দেখবেন যে টপিক সিলেক্ট করা ইটস নট দ্যাট হার্ড। দ্য হার্ড পোর্শন ইজ ফাইন্ডিং ডেটা। ওইটা নিয়ে আমরা আসলে ফিউচারে ইনশাল্লাহ কথা বলবো। বাট হোয়াট ইউ ক্যান থিঙ্ক অফ ইজ যে আহ, আপনি কিছু অ্যাবস্ট্রাক্ট পড়তে পারেন রিসার্চ পেপারে। তাহলে যেটা হবে যে আমরা আমাদের প্রবলেম যখন চিন্তা করি, থিঙ্ক করি, তখন কিন্তু আমরা রিসার্চের ওয়েতে চিন্তা করি না যে আচ্ছা এই প্রবলেমের সলিউশনটা আমি একটা রিসার্চের মাধ্যমে নিয়ে আসবো, রাইট? বাট রিসার্চ পেপারগুলো কিন্তু এটা করছে অলরেডি। সো আপনি রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্টগুলো যদি পড়েন যে তারা কীরকম সলিউশন করতেছে, কিভাবে করতেছে এবং কি ধরনের ডেটা, তখন ইউ গেট দ্য ওভারঅল মাইন্ডসেট যাচ্ছে, ঠিক আছে, একটা ওভারঅল একাডেমিক অ্যাপ্রোচে কিরকম ভাবে একটা প্রবলেমকে আমি চিন্তা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, জার্নাল, দ্য জার্নি অফ জার্নাল পেপার ইজ hectic and lengthy, so you have to be very patient about it. And in my opinion, journal paper are easier than conference paper in some aspect, বিকজ স্কোপ রেডি করা এবং আপনি আপনার পুরোটুকু আসলে প্রেজেন্ট করতে পারতেছেন, কোনো কার্টেল করতে হচ্ছে না। সো এবং স্কোপ মেলানো আসলে ইজিয়ার হয় দেন কনফারেন্সগুলো আসলে, বিশেষ করে টপ কনফারেন্সগুলো, দোজ আর ভেরি হার্ড টু ক্র্যাক, বাট জার্নালের ক্ষেত্রে ইউ হ্যাভ রিয়েল শট। সো যেটা করতে হবে সেটা হচ্ছে ইনিশিয়ালি আসলে ওই যে ফেজ 6 পর্যন্ত, ফেজ 5 পর্যন্ত কমপ্লিট করতে হবে। দেন ইউ হ্যাভ টু ডিসাইড যে আচ্ছা ঠিক আছে, ইজ দিস ওয়েল এনাফ ফর এ জার্নাল অর এ কনফারেন্স। ওকে, বিকজ ইনিশিয়ালি যখন আমরা শুরুর দিকে কাজ করতেছি তখন আসলে ফার্স্টেই আমি জার্নালের জন্য একটা কাজ করব বা কনফারেন্সের জন্য কাজ করব, এরকম ভাবে যাওয়াটা অনেক ডিফিকাল্ট হবে, বিকজ দেন ইউ হ্যাভ টু মেনটেন অর কি বলবো যে ফিনিশ কিংবা অ্যাপ্রোচ সাম পার্টিকুলার স্ট্যান্ডার্ড আর কি, যেটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জন্য ইনিশিয়ালি কোনো কনফারেন্স বা জার্নালের টার্গেট না রেখে কাজটাকে প্রপারলি কমপ্লিট করলে দেন ইটস বিকাম ইজিয়ার, যে আচ্ছা ঠিক আছে ওই ওয়াইজ আমরা এটাকে কোনো একটা পার্টিকুলার ইয়াতে নিয়ে গেলাম। আচ্ছা, স্পেসিফিকলি বিএসসি করতেছেন, সিজিপিএ নট গুড, ওকে, কোন টপিকে মাস্টার্স করলেন? ওকে, নাও রেসপন্সিবল এআই
or anything that is human centric, it's a safe side for next 10 years at least. Okay, so এআইএমএল এর যে কোনো ফিল্ড যেখানে আপনি হিউম্যান অ্যাসপেক্টটাকে নিয়ে আসতে পারেন, কিংবা সিকিউরিটি রিলেটেড যে কাজগুলো, বিকজ এলএলএম এর অ্যাডভান্সমেন্টের সাথে সাথে সিকিউরিটি রিলেটেড কনসার্নও বাড়তেছে। সো দিজ আর দ্য ফিল্ড যেগুলো আপনি নেক্সট 10 ইয়ার্স আপনাকে কনসার্ন ফিল করতে হবে না যে না, এটা হয়তো বা আমার আউটডেটেড হয়ে গেছে, কেউ হয়তো বা এটাকে বাদ দেবে না এরকম। সো ইফ ইউ ডু রিসার্চ অন দোজ পার্টিকুলার থিং, ইউ উইল হ্যাভ সাম রিয়েল শর্ট আর কি। ওকে, সো দিস ইজ এ ইম্পর্টেন্ট অ্যান্ড গুড কোশ্চেন, থ্যাংক ইউ ফর দ্যাট, যে পেপার লেখাতে এআই কিভাবে ইউজ করা যায়। সো নাও ইটস রিয়েলি ডিফিকাল্ট টু নট ইউজ এআই, লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক আর কি, রাইট? সো তাহলে কিরকম ভাবে স্মার্টলি অ্যান্ড প্রপার ওয়েতে ইউজ করা যায়? সো মোস্ট অফ দ্য জার্নালস অ্যান্ড কনফারেন্স দে হ্যাভ অলরেডি অ্যাড্রেস দিস প্রবলেম, এবং তারা অ্যালাউ করে যে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে ইনহ্যান্স করার জন্য বা পেপারের কোয়ালিটি ইনহ্যান্স করার জন্য ইউ ক্যান ইউজ এলএলএমস এআই। সেক্ষেত্রে অনেকে বলে যে এটাকে আপনি ডিসক্লোজ করেন, অনেকে বলে যে ডিসক্লোজ করারও দরকার নেই। সো নাও হোয়াট ইজ দ্য লিমিট আর কি, রাইট? সো আপনাকে মনে রাখতে হবে যে দ্য রিয়েল ইমপ্লিমেন্টেশন, দ্য ওভারঅল রিসার্চ অ্যান্ড এক্সেট্রা, ইট শুড বি ডান বাই ইউ উইথ দ্য হেল্প অফ এআই মেবি ইন সাম অ্যাসপেক্ট। অ্যান্ড রাইটিংয়ে ইউ ক্যান টেক হেল্প, বাট পুরো রাইটিং তারে দিয়ে করানো যাবে না। ইউ রাইট ইট, ইউ মডিফাই ইট, ইউ পলিশ ইট উইথ দ্য এআই, দ্যাটস টোটালি ফাইন। এবং অবভিয়াসলি আমরা আসলে যে কোনো পাবলিকেশনের জন্য পাঠানোর আগে এটাকে টানে টেনে চেক করে নিই, সিমিলারিটি এবং এআই রিপোর্ট। সো ইউল অলওয়েজ গেট এ, কি বলবো যে, ডোর দেয়ার, যেটা আসলে আপনাকে পাস করার জন্য ইনশিওর করতে হবে যে আপনি এআইটাকে আসলে রেসপন্সিবলি ইউজ করতেছেন। আমরা এটা নিয়ে ফিউচারে আবার একটু কথা বলবো যে কোন কোন অ্যাসপেক্টে আসলে ইউটিলাইজ করা যায়, বাট মনে রাখতে হবে যে আহ, আপনি যদি ইনহ্যান্সমেন্টের জন্য এটাকে ইউটিলাইজ করেন, ইটস টোটালি ফাইন, বাট আপনার কাজ এআই করে দিচ্ছে এরকম কিছু যাতে না হয়, দেন ইউ আর গুড টু গো, সমস্যা নেই। ইয়েস, আমরা গ্রুপে রিসার্চ করবো ইনিশিয়ালি, দ্যাট উইল বি দ্য বেস্ট অ্যাপ্রোচ ইন মাই আন্ডারস্ট্যান্ডিং। ইনশাল্লাহ নেক্সট সেশনে আমরা টপিক সিলেকশনের বিষয়টা এবং লিটারেচার রিভিউ দুটো একসাথে দেখা ট্রাই করবো আর কি। টিম মেম্বার্স, ইটস অ্যাকচুয়ালি ফাইন। আমরা সবসময় আসলে এটা ফেস করে আসি যে একটা টিমে 4 জন থাকলে 2 জন কাজ করে, বাকি 2 জন করে না, রাইট? বাট ফর ইয়োর এন্ড আপনারা যেটা আহ, করা হবে আর কি, বা আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আসলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের উপর ফোকাস করবো। সো ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট, আদার দেন দ্যাট ইউ উইল নট মুভ ফরওয়ার্ড আর কি, রাইট? সো ওই জায়গাটাই, বাট আপনি যদি লেটস ইউ হ্যাভ দ্য অথরিটি টু সিলেক্ট টিম মেম্বার্স, যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে অপশনস আছে, আমি স্পেসিফিক টিম মেম্বার সিলেক্ট করতে পারবো। সো আই উড আস্ক ইউ টু ফোকাস অন 3 things. One, find someone who is better at idea formulation and writing, যার রাইটিং ভালো। আমাদের সবার রাইটিং ভালো না, আমার নিজেরও রাইটিং ভালো না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। Find someone who is good with logic and maybe a bit with coding, ওকে? এই দুইটা অ্যাসপেক্ট। আর একটা হচ্ছে যে ফাইন্ড সামওয়ান হু ইজ গুড উইথ কমিউনিকেশন অ্যান্ড ক্যান গ্লু দ্য টিম টুগেদার। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এটাকে পাত্তা দিই না, বাট অনেক সময় দেখা যায় যে একজন সিঙ্গেল পার্সনের জন্য দেখা যাচ্ছে যে ওভারঅল গ্রুপটা ঠিকঠাক মতো কাজ করতেছে। সো এই 3টা জিনিস আমার টপ অফ দ্য হেড মাথায় আসে, যে আমি কোনো গ্রুপ যদি এখন আমাকে সিলেক্ট করতে বলতো কেউ, আমি এই 3 ধরনের মানুষকে খুঁজতাম, তারপরে বাকি মেম্বার্সরা যেমনই হোক সমস্যা নেই। এবং এই 3 জনের কাছ থেকে আমার এই স্পেসিফিক এক্সপেকটেশনই থাকতো। সো যে হয়তো রাইটিংয়ে ভালো, তার কাছ থেকে আমি এক্সপেক্ট করতাম না যে সে কোড অনেক ভালো করবে, ইমপ্লিমেন্টেশন আমাকে হেল্প করবে। যে হয়তো বা ওই যে কমিউনিকেশন বা ওভারঅল টিম বিল্ডিং এর জন্য আমি রাখছি, তার কাছ থেকে আমি এক্সপেক্ট করবো না যে সে হয়তো বা রাইটিং অনেক বেশি কন্ট্রিবিউট করবে বা ইমপ্লিমেন্টেশন অনেক বেশি কন্ট্রিবিউট করবে, সে হয়তো অন্যান্য অ্যাসপেক্টগুলোতে কন্ট্রিবিউট করবে। সো একটা টিমে যখন আমরা কাজ করব, প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকবে, আলাদা আলাদা রেসপন্সিবিলিটিস থাকবে, বাট ইনশিওর করতে হবে প্রত্যেকেই ইনভলভ। আপনি ইমপ্লিমেন্টেশনে ছিলেন না, টোটালি ফাইন। যে ইমপ্লিমেন্টেশন করছে তার সাথে একদিন বসেন, পুরো বিষয়টা বুঝে নেন, কিভাবে কাজ করছে, কোনো কোশ্চেন থাকলে আস্ক করেন, রাইট? ইউ হ্যাভ টু বি ইনফর্মড অ্যাবাউট ইট, এইটুকুই, আর কিছু না। দিস ইজ ইম্পর্টেন্ট থিং, যে লেটস সে আমরা একটা কাজ করলাম, এটাকে আপনি আপনার আন্ডারগ্রেড থিস হিসেবে প্রেজেন্ট করতে পারবেন কিনা। 2 things দেয়ার। সো আপনি ওভারঅল পুরো বিষয়টাকে যদি
অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারেন, দিস ইজ ইটসেলফ ইজ আনরিটেড থিসিস, নো ডিনাইং অন দ্যাট, এবং কেউ এটার কোয়ালিটি নিয়ে কথা বলবে না। নাও প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু সিস্টেম থাকে, 3টা ফেজে সম্ভবত তাদেরকে থিসিস কমপ্লিট করতে হয়। সো ইউ হ্যাভ টু বি সিস্টেমেটিক অ্যাবাউট ইট। আপনি হয়তো বা ইনিশিয়ালি যে টপিকটা এখানে কাজ করতেছেন ওইটাই আপনার সুপারভাইজারকে ইনশিওর করতে হবে যে এই টপিক নিয়ে আমরা কাজ করতেছি, এবং আপনার যেহেতু ওভারঅল এই কাজটা করা আছে, সো সেক্ষেত্রে আপনি ওই যে প্রত্যেকটি স্টেপে যেটুকু হয়তো বা ডিসিমিনেট করা দরকার, সাথে হয়তো বা কিছু ইনহ্যান্সমেন্ট নিয়ে তখন কাজ করতে পারেন, যে আচ্ছা ঠিক আছে আমি অলরেডি এইটুকু করছি, আর কিছু এক্সট্রা জিনিস কিছু নিয়ে আসা যায় কিনা। ইয়েস, ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট। আর কারো কোনো কোশ্চেন যেটা আমি অ্যান্সার দিই নাই, মিস করে গেছি, বললে আমি তাহলে অ্যান্সার দিব। আমার মনে হয় মোটামুটি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া শেষ। আহ, আচ্ছা, একজন প্রাইভেট একটা কোশ্চেন করছে, আমি এটা অন্যদের জন্যও বলি, তাহলে হয়তো বা আপনাদেরও একটু হেল্প হবে। সেটা হচ্ছে যে ইভেন আই ফিল imposter syndrome sometime, okay? So I am 5 years in teaching. I have more than 15 plus research paper, some top quality papers. I have a MSc degree, okay? বাট স্টিল সামটাইমস আই ফিল যে আমি কোনো টপিক ভালোভাবে পারি না, কোনো জিনিস পারি না, কোনো একটা রিসার্চ পেপার পড়তে গেলে মনে হয় যে না, আমি হয়তো বা এই 5 ইয়ার্সে বা 7 ইয়ার্সে কোনো কিছু শিখি নাই, রাইট? ইটস টোটালি ফাইন। দ্য আলটিমেট পাথওয়ে ইজ যে আপনাকে নিজের উপর একটু বিলিভ রাখতে হবে যে ওকে, দিস ইজ জাস্ট এ ফেজ, ওকে? এবং সবাই সব কিছু জানবে না, এটা স্বাভাবিক। আমি নিজেও অনেক কিছু জানি না, আমি অনেক কিছু শিখতেছি, এবং ইউ হ্যাভ টু বি ওপেন অ্যাবাউট দ্যাট, যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো বা এই জিনিসগুলো পারতেছি না, বাট এটা শিখতে তো বেশি টাইম লাগে না, আমি আলটিমেটলি এটা করতে পারবো, ঠিক আছে? ইফ ইউ আর পজিটিভ অ্যাবাউট ইট দেন ইটস টোটালি ফাইন। এবং যখন এই ধরনের ফিল করবেন, ইটস বেটার টু টক উইথ এ সিনিয়র, ইট অলওয়েজ হেল্প। আমারও লাস্টে এরকম একটা ফেজ দিয়ে যাচ্ছিলাম, যখন মনে হচ্ছিল যে যে আই এম নট ডুইং এনাফ। সো আমি আমার প্রফেসরের সাথে এটা নিয়ে কথা বলছি, এবং উনি আমাকে বলছে যে তুমি যে লেটস সে ফিউচারে পিএইচডির বিষয় নিয়ে এত বেশি প্যানিক করতেছো, সো পিএইচডিতে এক্সপেক্ট করা হয় যে এমন স্টুডেন্ট যাদেরকে আসলে তারা শেখাইতে পারবে, শেখানোর জন্যই তো নিচ্ছে, রাইট? সো তারা এক্সপেক্ট করে না যে তুমি আসলে পিএইচডি লেভেল ইন্টেলিজেন্স নিয়ে আসতেছো, তাহলে তো তোমার পিএইচডি করার দরকার নাই, রাইট? সো ইউ জাস্ট নিড টু নো দ্য কম্পোনেন্টস আর কি, যে আচ্ছা ঠিক আছে তুমি রিসার্চ করতে পারো কিনা, তুমি রিসার্চ করতে ভালো লাগে কিনা, দেন ইউ আর গুড টু গো আর কি, রাইট? সো ওই যে কনভারসেশনের কারণে আমার কিন্তু দেখা যাচ্ছে যে কিছু জিনিসে আমার বেটার হয়েছে এরকম। সো ইউ ক্যান অলওয়েজ টক উইথ এ সুপারভাইজার অর সামওয়ান সিনিয়র, এবং বিলিভ রাখতে হবে যে না, ইট ক্যান বি ওভারকাম ইজিলি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। কিছু কোর্সের কোশ্চেন আসতেছে আর কি, মানে মূলত এখানে হচ্ছে কিছু মিক্স স্টুডেন্ট আছে আমাদের, যেহেতু আচ্ছা, এটা সবার জন্য আছে আর কি। তো আমরা ও, হচ্ছে ওই কোশ্চেন গুলোর অ্যান্সার দিব ইনশাল্লাহ। আমরা হুম, সাব্বির স্যার হয়তো আপনার ওখানে ইয়ের সময় আমার হয়ে সেহরি যাচ্ছে, টাইম হয়ে গেছে। হয়ে গেছে। সো আমি, আমরা হ্যাঁ, এখানেই সেশনটা শেষ করি আর কি। হ্যাঁ, 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 পরে একটা অনেক অনেক সেশনে কথা ধন্যবাদ। বলছি। ইনশাল্লাহ পরে সেশন কথা হবে। ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। জি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর ওকে। আপনারা অলওয়েজ আসলে আমাকে সোশ্যালে রিচ আউট করতে পারেন, বিশেষ করে লিঙ্কডইনে, যদি মনে হয় যে না কোনো স্পেসিফিক কোশ্চেন বা কোয়েরিজ আছে রিগার্ডিং ফাইট্রন আর ফাইট্রনের বাইরেও, সমস্যা নেই। আমি জাস্ট লিঙ্কটা এখানে শেয়ার করে রাখতেছি, সো দ্যাট ইউ ক্যান রিচ আউট, ওকে? অ্যান্ড অন্য একটা কোনো সেশনে হোপফুলি আপনাদের সাথে আবারও কথা হবে। গিভ মি এ মিনিট হিয়ার। ওকে, ঠিক আছে দেন, আল্লাহ হাফিজ ওকে, এভরিওয়ান। থ্যাংক ইউ ঠিক এমিত আছে। ভাই, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আমরা এখানে একটা ফর্ম দিয়ে দিচ্ছি, তো সবাই ওই চাইলে একটু ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। তো আমরা কিছু কোশ্চেন এখানে নিতে পারি, বা কিছু কোশ্চেন দেখছিলাম হচ্ছে এখানে করা হয়েছিল যে ব্যাচ ওয়ান থেকে আসলে কতগুলো পেপার পাবলিশ হয়েছে। ব্যাচ ওয়ান এখনো পেপার পাবলিশের ওখানে যায় নাই, কারণ যেহেতু অলরেডি এখনো কোর্সটা ফিনিশ হয়নি আর কি। ওটা করতে 1 বছর সময় লাগবে, অর্থাৎ এখন মাত্র 6 মাস শেষ শেষ হয়েছে। 6 মাস পরে আসলে আমরা বলতে পারবো যে কতগুলো হচ্ছে স্টুডেন্ট পেপার পাবলিশ করছে আর কি। সো আমরা ইনশাল্লাহ জানাতে পারবো ওই সময়টায়। আহ ওকে, এখানে আর হচ্ছে কি একজন বলতেছিল যে 5 মাস আর, আচ্ছা আমরা এখানে একটু